জেনিটাল সিস্টেম, তাই তো আজকে ডিসকাশন? জি স্যার। হ্যাঁ, আমরা ইউরিনাল সিস্টেম যে কমনলি ইউরিনাল সিস্টেম তো অনেক বড় ইউরোলজি সাবজেক্ট। আমরা যে সার্জারিতে, জেনারেল সার্জারিতে তোমাদের আন্ডার গ্রাজুয়েটে যে ইউরিনাল সিস্টেম যতটুকু লাগে আমরা অতটুকুই পড়াবো, খুব বেশি এখানে বেশি স্ট্রেস দেওয়ার দরকার নেই, কারণ 1 মিনিট আজানটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আলাপ করতেছিলাম, শোনা যাচ্ছে না? অডিবল তো? জি স্যার, অডিবল। হ্যাঁ হ্যাঁ, ওকে। আমরা যে আমাদের সার্জারিতে ইউরোলজির যে টপিকস গুলা আমাদের কমনলি আন্ডারগ্রেডে তোমাদের লাগে সেগুলো আমরা ডিসকাস করবো। তোমাদের এনিবডি ফরেনার ইন ইউর ব্যাচ? না স্যার, ফরেনে নেই কেউ। ওকে। সো commonly if we thinks about that, in written exam there is a component written A B C D চারটা গ্রুপে, গ্রুপ ডি টা মেইনলি ডিজাইন হচ্ছে ইউরোলজি এন্ড এন্ডোক্রাইন। তাহলে গ্রুপে রিটেনে তোমাদের এখানে ইউ ফাইন্ড এটলিস্ট মিনিমাম 2 মেইন কোয়েশ্চন অর্থাৎ 6 স্ট্যাম্প তোমাদের ইউরোলজি থেকে থাকতে পারে। ইউরোলজি রিটেনে একটা কমন যেটা একটা গ্রুপই আছে যে ডিজাইন করা আছে ইউরোলজি এন্ড এন্ডোক্রাইন দিয়ে এবং পেটি সার্জারি তিনটা দিয়ে একটা গ্রুপ, গ্রুপ ডিটা সাধারণত ইউরোলজি থাকে এখানে। রিটেনে তোমাদের অবশ্যই ইউরোলজি কোয়েশ্চন তোমাদের রিটেনে থাকবে, এই উপরে টাচ। হসপিতে যে 10টা স্টেশন থাকে তার স্টেশনের ভিতরে সাধারণত চেষ্টা হয় অ্যাটলিস্ট ওয়ান স্টেশন যেগুলো টপিক ইউরোলজি দেওয়ার, আইদার in the form of an X-ray imaging urological, either plain X-ray একটা স্টোন থাকতে পারে, or may একটা কন্ট্রাস্ট X-ray ইন্টারনাল or any contrast other X-ray of bladder or urethra এটা থাকতে পারে। অথবা হসপিতে ইউরোলজি থেকে তোমাদের যে কোয়েশ্চেন থাকে হসপিতে মে বি এমপ্লয়েন্ট যে সাপোজ পেশেন্টের ক্যাথরা থাকতে পারে, ক্যাথরা রিলেটেড কোয়েশ্চন এটা চলে আসতে পারে এখানে হসপিতে, or some operative surgery different steps of suprapubic সিস্টোস্টমি এই ধরনের অপারেটিভ সার্জারি একটা কোয়েশ্চন থাকতে পারে ইউরোলজি। তাহলে অলরেডি তোমার হসপিটালে থাকতেছে, রিটেনও পাচ্ছ তুমি, এন্ড স্পেশালি ক্লিনিক্যাল এক্সাম, স্পেশালি লং কেসে সবসময় ইউরোলজি কোয়েশ্চন থাকে। লং কেসে যখন আর পরীক্ষা নেই, এভরিডে অ্যাবাউট 14 to 16 স্টুডেন্টের পরীক্ষা নেওয়া হয়,
ওইখানে যাতে অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য কেসেস ইউজুয়ালি এখানে ইউরোলজি কেস থাকে, একটা বা দুটো ইউরোলজিক্যাল কেস লং কিছু থাকে তোমাদের এখানে ইউরোলজি কেস। সুতরাং ইউরোলজি কেস তোমাদের বিভিন্ন যে আন্ডারগ্রাজুয়েট ইট ইজ ওয়ান অফ, যদিও দ ইট ইজ once upon a day it was a part and parcel of general surgery, though it is a subspecialty, but still urological well one of the second general surgery পরেই second most commonest diseases by prevalence in our country is urological symptoms diseases। তাহলে এটা তোমাদের আন্ডারগ্রাজুয়েট অবশ্যই ইউরোলজি তোমার ভালো করে জানতে হবে এখানে, এবং কমন ডিজিজ গুলা। তো হোয়াট আর দ্য কমন ডিজিজেস অফ দ্য ইউরোলজি, কি কি তোমরা সার্জারি ওয়ার্ডে তোমরা এতদিন প্লেসমেন্ট করছো, কি কি ডিজিজ তোমরা ইউরোলজিক্যাল ডিজিজ তোমরা থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত প্লেসমেন্টে তোমাদের চোখে পড়ছে, তোমরা পড়ানো হয়েছে বা তোমরা দেখছো পেশেন্ট ডিল করছো, একজন বলো কি কি ডিজিজ তোমার বলো, কমন ইউরোলজিক্যাল ডিজিজ ইউ ডিল ইন দ্য সার্জিক্যাল ওয়ার্ডস, কে বলো একজন কোথা ডিজিজগুলোর নাম বলো কি কি। Urolithiasis, ইউরোলিথিয়াসিস, গুড। then benign prostatic hyperplasia, benign prostatic hyperplasia, and sir, so epididymitis, then testicular torsion, epididymitis, testicular torsion। ওকে, তাহলে আমরা বলি যে অনেকগুলো আনডিসেন্ডেন্ট টেস্টিস দেখছি। আনডিসেন্ডেন্ট টেস্টিস দেখছো এখানে, অবশ্যই ভেরি গুড। আনডিসেন্ডেন্ট টেস্টিস এটা ইট ইজ অলসো এ কমন প্যাথোলজি অফ দ্য ইউরোজেনিটাল সিস্টেম। আচ্ছা ঠিক আছে, ওকে। তা আমরা যদি দেখি আমাদের ক্ষেত্রে দেখা যায় তোমার এখানে কিডনি পেশেন্টে ইউরোলিথিয়াসিস অর্থাৎ মেবি স্টোন ডিজিজ দেখছো এখানে, ইট মে বি ইন দ্য কিডনি অর ইন দ্য ইউরেটার অর ইন দ্য ব্লাডার, বিলো, তাহলে স্টোন ডিজিজ। সুতরাং কিডনি প্যাথোলজি তোমরা দেখছো এখানে, আর রোগী ভর্তি হচ্ছে বিনান এনলার্জমেন্ট অফ পুস্টে বা বিনান হাইপারপ্লাসিয়া, পেশেন্ট কমনলি প্রেজেন্ট উইথ সাম ইউরিনারি প্রবলেম নিয়ে ভর্তি হচ্ছে, অর মেবি ডিটেনশন নিয়ে ভর্তি হচ্ছে, সেই রোগী দেখছো ওয়ার্ডে ভর্তি আছে তোমরা বলছো জেনিটাল সিস্টেমের ভিতরে সুন্দর বলছো অ্যাকুট কিছু কন্ডিশন অফ দ্য জেনিটাল সিস্টেম, এপিডোঅর্কাইটিস এন্ড টেস্টিকুলার টরশন বলছো এখানে, এবং আনডিসেন্ডেন্ট টেস্টিস অন দ্য কনজেনিটাল প্রবলেম। তো দেখা যাচ্ছে কনজেনিটাল অ্যাকোয়ার্ড অনেকগুলো প্রবলেম, সবগুলাই তোমার ইউরোলজি সিস্টেম, কিডনি থেকে শুরু করে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, ইউরেথ্রা, মেটাস এন্ড জেনিটাল ভিতরে পেনিস, টেস্টিস, স্ক্রাম, সব জায়গাতে লং অনেকগুলো অর্গান কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে এখানে। প্রতিটা অর্গানের বিভিন্ন প্যাথোলজি নিয়ে রোগীর সার্জারিতে আসতে পারে। ওকে, তাহলে আমরা যদি বলি কমন যে এই ডিজিজ গুলা বলছি যে কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, এখানে কমন, এগুলো কমন যেটা আইদার স্টোন ডিজিজ। তাহলে যদি বলি যে এগুলোকে সিমটম কি বলবো, একটা পেশেন্ট কি সিমটম নিয়ে আসলে তুমি মনে করো ইউরোলজি হতে পারে, তোমাকে রোগীজন আসবে সার্জারি ওয়ার্ডে হোয়েন ইউ আর ব্লক পোস্টিং এ আসো তুমি, অথবা তুমি ইন্টার্ন, তুমি ডিউটিতে আসো, ইন্টার্নি পাস করার পরে ইন্টার্ন করতেছো, একটা পেশেন্ট নিয়ে আসলো তোমার কাছে সার্জারিতে বিকালে দুপুরে ইভিনিং এ ভর্তি হয়েছে, ওয়েন পেশেন্ট অ্যাডমিটেড আফটার 2, ওই সময় বিকজ ইন্টার্ন ইজ দ্য সুপ্রিম অথরিটি অফ দিস ওয়ার্ড, তুমি তোমাকে রোগী রিসিভ করতে হবে, ডিসিশন নিতে হবে, তোমাকে রোগীর সিমটম দেখে রোগীর এক্সামিন করে সাইন অ্যানালাইসিস করে তোমার ডিসিশন ইট ইজ ডিজিজ রিলেটেড টু দ্য জেনারেল সার্জারি অর ইউরোলজি অর ইন দ্য আদার সিস্টেম। তাহলে কি কি সিমটম থাকলে আমরা বলতে, এই যে অনেকগুলো রোগ বললাম তোমরা এখানে, ডিজিজের কয়েকটা সিমটম বলো তো যেগুলো দেখলে, যেই সিমটম থাকলে আমরা মনে করতে পারি এটা it is some of the urological problem, কয়েকটা সিমটম, what are the common symptom of the urological problem? স্যার ব্লিডিং পার ইউরিন, একদম হচ্ছে ব্লিডিং পার ইউরিন বা পার ইউরিন, ওকে ঠিক আছে, ব্লিডিং উইথ ইউরিন বা ব্লাড উইথ ইউরিন, ঠিক আছে, ভেরি গুড। ব্লাড যদি বলে বা হেমাচুরি, হ্যাঁ বলো, তারপরে পেইনফুল মিকচুরেশন, হ্যাঁ পেইনফুল মিকচুরেশন, ওকে, স্যার পেইন ইন দ্য লোইন, লোইন পেইন, হ্যাঁ ভেরি গুড। তারপর স্যার টেস্টিকুলার সোয়েলিং, হ্যাঁ টেস্টিকুলার সোয়েলিং, থ্রি জেনিটালিয়ার sir, obstructive symptoms with urine, sir. হ্যাঁ গুড, obstructive symptom। তাহলে তোমার অনেকগুলো প্রবলেম তারা বলছো এখানে এবং কমন, তাহলে এই যে অনেকগুলো প্রবলেম পেইন, যেমন পেইন তো যে জেনারেল কমপ্লেন, পেইন বললেই আমরা দেখি সামথিং ইজ অ্যাকুট, যখন পেইন থাকে ইউজুয়ালি, সামটাইম পেইন মে ক্রনিক, তো মোস্টলি পেইন থাকলে আমরা মনে করি যে পেইন যখন নিয়ে আসে নক্সাস স্টিমুলাস সেন্সেশন বা আনপ্লেজেন্ট সেন্সেশন, তখন যেটা সাধারণত অ্যাকুট নিয়ে রোগীরা আসলে পেইনে। তো পেইন তো বডির যে কোনো পেইন হতে, পেইনের সাইট অনুযায়ী আমরা অ্যানাটমিক্যাল অর্গান সাথে পেইনের রিলেশনটা আমরা কোরিলেট করি, ঠিক আছে,
যেমন একটা পেশেন্ট এপিগেস্ট্রিক পেইন হলে মাথা চিন্তা করে ইট মেবি তার নিচে কি আছে, এখানে দেয়ার ইজ স্টোমাক ইজ দেয়ার, ঠিক আছে, and there is just a gallbladder is there, biliary tree is there. একইভাবে যখন পেইন ইন দ্য লোইন নিয়ে আসবে, any patient present with pain in the loin, first whatever the maybe other pathology, but first we may think that it may be related to the kidney. তাহলে পেইন, তাহলে পেইনে বলে পেইন বলছে, পেইন কোথায়, পেইনটা পেইন ইন দ্য লোইন। তো যে এনি পেশেন্ট কমপ্লেন অফ পেইন, রুগীরাও বলে, রুগীরা অনেক সময় আসে এখানে তার লোইন পেইন হলে রুগী বলে ডাক্তার সাহেব আমার তো কিডনিতে ব্যথা করতেছে, তোমাকে নিজে পেশেন্টই সরাসরি বলবে তার মাথায় পাশাপাশি একটা, বিকজ কিডনি ডিজিজ ইজ সো কমন and nowadays, so patient also knows about the kidney problem, যে লোইন পেইন হলে it may be in the kidney disease, তাইলে তোমাকে দেখতে পেইন সাইট, পেইন ইজ অনেক ইম্পর্টেন্ট করবে সাইট, পেইন ইন দ্য লোইন, or it may be loin to groin, or it may be along the course of urogenital system, pain in the suprapubic region, maybe related to bladder, or pain during micturition, maybe problem in the bladder or in the urethra. তাইলে তার সাইট অনুযায়ী যখন একটা কমপ্লেনের সাথে আমরা অ্যানাটমিক্যাল সাইটটা কোরিলেট করে চিন্তা করবো ইট ইজ ইউজ দ্য ইউরোলজিক্যাল ইউরোজেনিটাল সিস্টেমের রোগ কিনা, পেন ইন দ্য লোইন। তো পেইনটা কেমন হয়, লোইন পেন বললেই যে চটকে যখন পেন বলা হয় উই মাস্ট অ্যানালাইসিস দ্য পেন, পেন বললে ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য পেন, পেনের কিছু ক্রাইটেরিয়া আছে তাই না, পেনের ক্রাইটেরিয়া, পেন ফার্স্ট সাইট বলে বা ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যানাটমি, হোয়ার দ্য হুইচ অর্গান রিলেটেড পেন, দেন ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পেনের ক্যারেক্টারটা কেমন, পেনটা ওয়েদার ইট ইজ, ঠিক আছে, অ্যাকুট অর ক্রনিক পেন, এবং পেনটা কি কন্টিনিউয়াস না ইন্টারমিটেন্ট, এবং পেনটা কেমন, ইট ইজ কোলিকি পেন অর ডাল একিং পেন, এইভাবে তার ক্রাইটেরিয়া দেখি আমরা অনেক সময় পেইনের ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস করে আমাকে ধারণা করতে হবে এটা পেইনটা কোথা থেকে অরিজিন হচ্ছে পেইনের, ঠিক আছে, পেইনের সাথে, এবং তার রেডিয়েশনটা কেমন, এটা ফিক্সড পেইন এখানে লোইনে আছে না পেইনটা ওখানে মাইগ্রেট করতেছে, রেডিয়েট করতে পেইন লোইন টু গ্রোইন, লোইন টু গ্রোইন, লোইন টু গ্রোইন যাচ্ছে কিনা, কেমন এটা, তাহলে এটা আছে কিনা, তার অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর কি পেইন, যে এটা কি কোনো কিছু করলে বাড়তেছে কিনা, একটা ফ্লোটিং স্টোন যদি থাকে কিডনি পেলভিসে, তাহলে সামটাইমস it cause obstruction of the pelvic junction during to movement or walking or doing work or jolting movement, sometimes it is aggravate করতে পেইন এখানে রেস্ট অনেক সময় কমতেছে এখানে, এইসব জিনিসগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে এখানে, তাইলে একটা কমন কমপ্লেন অফ দ্য ইউরোলজিক্যাল ডিজিজ, কমন কমপ্লেন হচ্ছে অনেক পেইন, এবং পেইনের সাইট অনুযায়ী আমরা ডিসাইড করবো এটা ইউরোজেনিটাল সিস্টেমের কিনা পেইন, এবং পেইনের তাকে অ্যানালাইসিস করে পেইনটা এখানে, ঠিক আছে, তাহলে পেইন কিডনি they both the problem, if suppose stone disease in the kidney involved in the kidney, usually pain a fixed anal pain, if it is to not obstructing the ureter, unless fixed anal pain থাকে, dull aching pain থাকে পেশেন্টে, sometimes continuous pain থাকে বা dull aching, it is sometimes aggravated by some activities, sometimes reduced by some relief by taking rest, এটা হচ্ছে fixed anal pain, if pain involving and the any pathway of the urine flow, either it block the renal pelvis or in the pelvic junction or in the ureter, it is usually causes colicky pain, intermittent colicky pain, it is a separate তার ক্রাইটেরিয়া কেমন colicky, spasmodic pain থাকবে কিনা, সাডেন অনসেট হবে পেইনের সাথে, এবং পেইন সাধারণত এটা মাইগ্রেট করবে লোইন টু গ্রোইনের দিকে যাবে as per the distribution of the nerve, এটা ureter or in the pelvic junction, এবং পেইনের সাথে some associated complaint থাকে, when there is a colicky pain, it is usually associated with some other symptom associated. একজন বলো তো, anybody can tell the intermittent colicky pain is symptom, what are the associated symptoms of the urological colicky pain? ভমিটিং হতে পারে স্যার, nausea and vomiting sir, nausea and vomiting, কেন হচ্ছে, why there is nausea and vomiting, this type of pain, why there is nausea and vomiting? So due to reflex spasm, হ্যাঁ ভেগাল বলো, রিফ্লেক্স ভেগাল স্টিমুলেশন, ঠিক আছে, রিফ্লেক্স ভেগাল স্টিমুলেশন হচ্ছে, ভেগাল স্টিমুলেশন হচ্ছে যখন when something obstructed in the urine flow, ঠিক আছে, so the proximal ureter try to overcome this obstruction, বা proximal luminal structure ureter হোক বা colon হোক বা intestine হোক, এটাও সেটা ওভারকাম করার জন্য the increase প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে এখানে, ফর টু ইনক্রিজ দ্য স্মুথ মাসল কন্ট্রাকশন, তো শুধু তো ইউরেটারের স্মুথ মাসল কন্ট্রাকশন হবে না, ভেগাল অ্যাক্টিভিটি বাড়লে একই সাথে দিস কজেস দিস অ্যাক্টিভ ভেগাল
activity causes reflex spasm of the pylorus of the stomach. So there may be nausea and vomiting. বুঝা গেছে? Due to reflex vagal stimulation বা reflex pylorus spasm due to vagal reflex vagal stimulation বা excessive vagal stimulation to overcome this obstruction. তো যে কোনো কলিকে যে কোনো জায়গায় কলিকে, নট অনলি ডিউরেটিক কলিক, biliary কলিক হলে বমি হচ্ছে, প্রবলেম বাইল ট্র্যাক্টে, বমি হচ্ছে স্টোমাক থেকে, তাই না? তবে অ্যাপেন্ডিক্সের সময় বমি, মানে অ্যাপেন্ডিক্স অবস্ট্রাক্টিভ অ্যাপেন্ডিসাইটিস দিত, তাতেও বমি হচ্ছে এখানে, নাউসিয়া এবং রিয়ালি ভমিটিং হচ্ছে এখানে। তাহলে biliarity, ইউরিনারি ফ্লো, ইউরেটার ব্লক হয়েছে, বমি এখানে স্টোমাক থেকে বমি হচ্ছে, অল ডিউ টু ইনক্রিজ ভ্যাগাল অ্যাক্টিভিটি বা রিফ্লেক্স পাইলোরাস স্পাজম। তাহলে এই জিনিসগুলো একটু জাস্ট ফিজিওলজিটা জানতে হবে, কেন এটা হচ্ছে এখানে, লোয়েন টু গ্লোয়েন যেগুলো নার্ভ ডিস্ট্রিবিউশন পেইনটা হয়। তাহলে এইটা পেশেন্টের অনেক পেন, এটা কমনলি পাওয়া, এটা কমন। রোগী ভর্তি রাতের বেলা প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হয়েছে, এখানে রোগী ভর্তি হয়েছে, বমি হয়েছে কয়েকবার, ছটফট করতেছে, এবং এই কলিকি পেনের পেশেন্ট রুল করে অ্যাগনি, পেশেন্ট কাজ হয়ে শোয়ে, বিছানায় গড়াগড়ি পায়, রুল অ্যাগনি, বমি হয় কয়েকবার, এরপরে নিচ থেকে অনেক সময় স্পন্টেনিয়াসলি পেন কমে যাচ্ছে, যখন অবস্থা রিলিফ হয়ে যাচ্ছে এখানে। পরের দিন তুমি সকালে রোগী ভালো বসে আছে, বাড়ি চলে যাবো, যে অবস্থা রিলিফ হয়ে গেলে। রিলিফ না হলে রিপিটেড কিছুক্ষণ পর পর 4 ঘন্টা 5 ঘন্টা পরে আবার কনসার্ন হচ্ছে, কলিক হচ্ছে, আবার সে ফিল করে পেন। তো দিস আর টিপিকুলার ফিচার অফ দ্য ইউরোটেরিক কলিক বা কলিকি পেন, ঠিক আছে? কারণ এগুলো এখানে এই স্ট্রাকচার গুলা কেন হচ্ছে, লোয়েন টু গ্রোনে কেন যাচ্ছে এখানে, এখানে কমন নার্ভ ইনারভেশন, এখানে নার্ভ ইনারভেশন, থোরাসিক সেগমেন্ট কত 11 12, এই সেগমেন্ট কমন নার্ভ ইনারভেশন। তাহলে এখানে কিডনি এবং ইউরোটারে এই ধরনের প্যাথোলজি। ইউরিনারি ব্লাডারে যে প্যাথোলজি, স্টোন যে ব্লাডার হয় কেমন, ইউরিনারি ব্লাডারে স্টোন হচ্ছে, ব্লাডারে স্টোন সাধারণত ব্লাডার, ইউরিনারি ব্লাডার স্টোনটা ব্লাডারে ইট ইজ এ ক্যাপাসিয়াস স্ট্রাকচার। তো এখানে স্টোনে সাধারণত এই ধরনের কলিকি পেন হয় না স্টোনে, ব্লাডারে কেমন হচ্ছে ব্লাডার, বাট ইট ইরিটেট দ্য ব্লাডার, ইরিটেট দ্য ব্লাড, সবসময় ব্লাডারকে ইরিটেট করতেছে, সুতরাং পেশেন্ট এখানে ফিক্সড পেইন থাকতেছে, এখানে এরিয়া সুপ্রাভিক রিজনে পেইন থাকতেছে। আর কি ব্লাডার স্টোন থাকলে ইট ইরিটেট দ্য ব্লাডার, মে কজেস হেমাচুরিয়া, হেমাচুরিয়া করতে পারে। তো কিডনি স্টোনে কিন্তু হেমাচুরিয়া, পেইনের সাথে পেশেন্ট মে প্রেজেন্ট হেমাচুরিয়া, because this stone, again type of the stone, patient may present hematuria, either visible hematuria or microscopic hematuria, because stone may cause irritate the tract and may cause some minor injury, trauma and bleeding, especially some type of stone, those are spiky, more pain and more hematuria. But if it is a smooth stone, especially phosphate stone, এখানে usually very less pain and less hematuria, because smooth surface it causes silently স্টোনটা বড় হয়, অনেক পরে যে সিমটম গুলো ডেভেলপ করে। আর ইফ অক্সালেট ভ্যারাইটি ভেরি স্পাইক স্টোন থেকে ভেরি আর্লি সিমটম ডেভেলপ করে, আর্লি পেইন এন্ড আর্লি হেমাচুরিয়া, এবং ছোট থাকতে এটা ম্যানেজমেন্ট করা যায় অক্সালেট স্টোন, সো দা আউটকাম ইজ গুড। ব্লাডারে যদি থাকে প্যাথোলজি, ব্লাডারে ব্লাড স্টোন মেবি সুপারভিক পেইন থাকতে পারে, মেবি হেমাচুরিয়া থাকতে ব্লাডারে। Sometimes it may causes this stone, bladder stone, if it is a small stone and cause obstruction of the bladder neck, that time it may present with retention of the urine. ব্লাডার স্টোন অনেক সময় রিটেনশন করতে পারে, যদি এটা ব্লাডার নেক অবস্থান করে বা এই জায়গাতে পোস্টেরিয়র পাওয়ার ইউরেটটা যে অনেক সময় এটা ব্লক করে ফেলে, তখন রিটেনশন নিয়ে আসতে ব্লাডার স্টোন। আদারওয়াইজ ব্লাডার স্টোন ইজিলি কমনলি সুপারভিক পেইন, ইউরিনেটিক ইনফেকশন এন্ড হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করে স্টোন, ব্লাডার স্টোন। আচ্ছা, এরপর লোয়ার ইউরিনেটারি স্টেজ, আদার কজ, তাহলে কিডনি ইউরেটারে স্টোন, তাহলে এই ডিজিজ কিডনিতে, কিডনিতে আর কি হতে পারে, কিডনিতে আর কি ডিজিজ হতে কিডনিতে, কিডনি মেবি কমনলি, ইট মেবি, তাহলে কমন একটা স্টোন ডিজিজ কিডনিতে। 2 নম্বর কিডনি কি থাকতে পারে, কিডনিতে দেয়ার মেবি ফর টিউমার, সার্জারি দিলে পাই আমরা রেনাল টিউমার, ঠিক আছে, রেনাল টিউমার হতে পারে কিডনিতে, অর দেয়ার মেবি কমপ্লিকেশন অফ দ্য স্টোন ডিজিজ। আমরা কি পাই কমন হচ্ছে কিডনিতে, আইদার স্টোন ডিজিজ or kidney palpable kidney কেন হচ্ছে, either due to kidney tumor, renal cell carcinoma or transitional cell carcinoma, or it is due to benign disease, cardiac liver, the polycystic kidney disease or hydronephrosis due to complication of the stone disease or other complication, কিডনিটা বড় হয়ে যাচ্ছে, পালপেবল কিডনি। সেটা নিয়ে তোমার কাছে পরীক্ষায় লং কেস থাকতে পারে যে একটা পালপেবল কিডনি, হোয়াট মে বি দ্য কজ পালপেবল কিডনি, আইদার কিডনি টিউমার or it may polycystic kidney disease or it may be hydronephrosis। এই ধরনের রোগীর পরীক্ষা থাকতে, একটা রোগী আসলে এখানে পালপেবল কিডনি, তোমাকে এটা ডিফারেন্সিয়েট করতে কি এখানে পালপেবল কিডনি, তার কজটা, তার সিমটম গুলো অ্যানালাইসিস করে তোমাকে ডিসাইড করতে হবে পালপেবল কিডনি। পেশেন্ট লোয়ার ইউরিনেটিক সিমটম, আমি জেনারেলি সবগুলো একটা সিমটম গুলো অ্যানালাইজ করি, পরে ইন্ডিভিজুয়াল ডিজিজ সম্পর্কে দুই একটা কথা বলবো। লোয়ার ইউরিনেটিক সিমটম, যে উপরে কিডনি প্যাথোলজি প্রবলেম মেবি ইন দ্য ব্লাডার এন্ড বিলো, লোয়ার ইউরিনেটিক সিমটম। লোয়ার ইউরিনেটিক সিমটম কেন হয়, anything causes
outflow obstruction or maybe storage symptom. The lower unit symptom সাধারণত এর নিচে প্যাথোলজি either in the bladder neck or in the prostate or in the ureter. এই প্যাথোলজিতে থাকলে আমরা লোয়ার ইউনিটের সিম্পটম বলি। এখানে সাধারণত আমরা দুই ভাবে ভাগ করে একটা স্টোরেজ সিম্পটম বলি এখানে বা বয়েডিং সিম্পটম বলি, আরেকটা বলি কি এখানে বয়েডিং সিম্পটম। স্টোরেজ সিম্পটমগুলো কি কি কমনলি? ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, ডিসইউরিয়া, নকটিউরিয়া, ঠিক আছে? এগুলো জানো তোমরা। ফ্রিকোয়েন্সি পেশেন্ট মানে ফ্রিকোয়েন্ট মিক্সচারেশন হচ্ছে এখানে। আর্জেন্সি পেশেন্ট ক্যানট হোল্ড দ্য ইউরিন যখন ডিজায়ার। ডিসইউরিয়া দ্য পেইনফুল মিক্সচারেশন। নকটিউরিয়া রিপিটেড মিক্সচারেশন ইন দ্য নাইট। এই জিনিসগুলা সিম্পটমগুলো জানতে হবে। এগুলো সব স্টোরেজ সিম্পটম। স্টোরেজ সিম্পটম যে কোনো কারণে যদি ব্লাডারে ইনফেকশন থাকে তাহলে ব্লাডার স্টোর করতে পারে না, ক্যাপাসিটি যে কমে যায়, যেটি ইনফ্লামেশন ফাইব্রোসিস তাদের যদি হয় এখানে, অথবা স্টোন যদি থাকে ব্লাডার, ইট মে ইরিটেট দ্য ব্লাডার আর ব্লাডার নেক বা ট্রাইগন, তাইলে এই ধরনের সিম্পটম হতে পারে। ঠিক আছে? অর্থাৎ পোস্টে যে এনলার্জ হয়, পোস্টের সামটাইম এনলার্জ, ইট ইজ মাই মিডিয়ান লো পুশ ইনসাইড দ্য ব্লাডার অর ট্রাইগন, তখন এটা ফার্স্টে এইসব ইরিটেটিং সিম্পটমগুলা, স্টোরেজ সিম্পটমগুলা ডেভেলপ করে। বয়েডিং সিম্পটম হচ্ছে এটা ডিউ টু হচ্ছে অবস্ট্রাকশন, আউটফ্লো অবস্ট্রাকশন বা ফ্লো অবস্ট্রাকশন হলে বয়েডিং সিম্পটমগুলো হয়। বয়েডিং সিম্পটম কি? ইট মে বি একইভাবে এখানে আসে, এখানে হেজিটেন্সি এন্ড স্ট্রেনিং অন মিক্সচারেশন, পোর স্টিম, টার্মিনাল ডিব্রিং, ঠিক আছে? বয়েডিং সিম্পটম এন্ড মে বি রিটেনশন। তাহলে এই যে বয়েডিং সিম্পটম মানে বয়েড করতে তার সমস্যা হচ্ছে, বয়েড করতে গেছে এখানে এটা ডিলে ইনিশিয়েশন, তার শুরু করতে দেরি হচ্ছে ইনিশিয়েশন। তারপর হচ্ছে তার এখানে যা স্টিম হয় করতেছে এখানে পোর স্টিম হচ্ছে এখানে, তার যে কোনো কারণে হোক তা এখানে তার আউটফ্লোতে সমস্যা আছে এখানে, ঠিক আছে? এরপরে টার্মিনাল ডিব্রিং অথবা রিটেনশন অফ ইউরিন, তাহলে এগুলো হচ্ছে বয়েডিং সিম্পটম। তো এগুলো কমনলি আইদার ইন দ্য ব্লাডার নেক প্যাথোলজি অর পোস্টেট প্যাথোলজি অর ইন দ্য প্যাথোলজি ইন দ্য ইউরেথ্রা। তাহলে বয়েডিং সিম্পটম নিয়ে কোনো রোগী আসলে তোমার চিন্তা করতে হবে তার রোগটা ব্লাডার নেকে অথবা পোস্টেটে অথবা ক্লিনিক্যালি যখন তোমাদের কোনো রোগী আসবে ফার্স্ট কথা শোনা যাচ্ছে? অডিবল কি? স্যার আমি শুন হ্যাঁ মানে বুঝতে পারবেন মাঝখানে না। স্যার একটু আগের থেকে একটু রিক্যাপ করেন স্যার, মাঝখানে একটু হ্যাঁ শুনতে পাই। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যে তোমাদেরকে সিমটম গুলো কেন বলতেছি যে ডিসঅর্ডার ডিজিজ না গিয়ে কেন, কারণ when you go to the surgical ward, when a patient come to you usually come with symptom, রোগী তোমাকে বলবে না এসে যে আমার কিডনিতে পাথর হয়েছে, আমার টিউমার হয়েছে। রোগীকে সিমটম গুলো বলবে, সিমটম, এবং তুমি এক্সামিন করে ইউ হ্যাভ টু ডিটেক্ট সাম সাইন, দেন ইউ ফোকাস অন টানেল অন টেক হিস্ট্রি অ্যান্ড ইউ গো রিচ অন ডায়াগনোসিস। এই জন্য আমি এজ এ হোল টোটাল সিমটম গুলা বলতেছি এখানে, যে প্রথম দিকে উপরের দিকে প্রবলেম কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউজুয়ালি পেন, কমন সিমটম নিয়ে আসা যায় পেইন অর লাম্প অর হেমাচুরিয়া, ঠিক আছে? সাথে ফিচার অফ ইউটিআই থাকতে পারে। দিস থ্রি হচ্ছে কমন সিন, এগুলো হচ্ছে ডিউ টু প্রবলেম ইন দ্য কিডনি, ইউরেটার এন্ড দ্য ব্লাডার। প্রবলেম ইন দ্য ব্লাডার, prostate or urethra, either in the stress symptoms or voiding symptoms or associated কি থাকতে পারে, পেইন থাকতে পারে in the defined anatomical site as a suprapubic area or in the পেনিস or মেটাস পেইন থাকতে পারে। একই সাথে এখানে পেশেন্ট হেমাচুরিয়া থাকতে পারে। তাইলে হেমাচুরিয়া কমন ফর বোথ ইন দ্য কিডনি প্রবলেম এন্ড ব্লাডার প্রবলেম এন্ড prostate প্রবলেম। হেমাচুরিয়া কমন এনিওয়্যার in the pathology in the urogenital system। আর হচ্ছে পেইন হচ্ছে in some acute কোনো ইনফেকশন or stone disease, usually in the upper part এখন ওই সাইডে পেইনটা হবে, sometimes it radiate করবে অথবা ফিক্সড পেইন হবে, or in the superior region or in the lower urinary tract পেইনটা হবে এখানে। আর কিছু স্পেশাল যেমন রিটেনশন, রিটেনশন অবভিয়াসলি রিটেনশন ইউরিন আউটফ্লো কোথাও বন্ধ ওই রাস্তা, রিটেনশন নিয়ে আসলে চিন্তা করতে হবে ইট ইজ প্রবলেম ইন দ্য ব্লাডার নেক অর বিলো, ইন দ্য পোস্টেট অর ইন দ্য ইউরেথ্রা। তাহলে এইভাবে তোমাকে প্রেজেন্টেশন দিয়ে তোমাকে ফোকাস করতে হবে কোথায় তার প্রবলেমটা সৃষ্টি হয়, হোয়াট মে বি দ্য প্রবলেম, ঠিক আছে? এখন আমরা আসি অ্যানাদার কমন সিমটম হেমাচুরিয়া। রোগী আসলো হেমাচুরিয়া নিয়ে তোমার কাছে, পেশেন্ট অ্যানাদার কমন মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস অফ দ্য ইউরিন। হেমাচুরিয়া থাকলে when a patient comes hematuria, first we think of surgical problem in the urinary system, unless otherwise। হেমাচুরিয়া কেন হতে পারে? হেমাচুরিয়া হোয়াট আর দ্য কজ অফ হেমাচুরিয়া একদম বলো। হেমাচুরিয়া নিয়ে আসলে প্রথম রোগী বললো আমার ব্লাডে রক্ত যাচ্ছে, অ্যালার্মিং সাইন। এই জন্য সাইন সাথে রোগীর দেরি করে না। In urogenital system, two sign patient will usually not delay admission. One is pain, another is hematuria. Other অন্যান্য সমস্যা রোগী বসে থাকে। স্টোন হয়েছে, স্টোন বড় হইতে যদি পেইন না থাকে, হেমাচুরিয়া না থাকে, তাহলে স্টোনে একেবারে
কিডনির সমান সাইজ হওয়ার পরে রোগী হাসপাতালে আসে। সামটাইমস এস্ট্রাগন ক্যালকুলাস when come with the patient it is almost size the kidney, পেশেন্ট নোটিশই করে না। হ্যাঁ, ইভেন ইন দ্য ম্যালিগন্যান্সি টিউমার হলে অনেক সময় রোগী যখন নিজের পালপেবল লাম্পটা হাতে ফিল লাগে তখন সে আসে না, আমার আজগুসিম না হলে। আর পেইন এন্ড হেমাচিরা হলে রোগী দৌড়ে আসে, ডাক্তারের কাছে আসে, আউটডোরে যায় যে হেমাচিরা বা এনি পেশেন্ট কোনো পেইন নাই, শুধু হেমাচিরা থাকলেও রোগী হ্যাঁ ভেরি মাই অ্যালার্মিং সাইন। হেমাচিরা কজ অফ হেমাচুরিয়া বলো কারণ কি? Sir, তোমার pre-renal, renal ভেরি and গুড post-renal. ভেরি গুড পেরিয়ানাল। হ্যাঁ Sir, pre-renal হতে পারে স্যার মানে ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, আর হ্যাঁ ড্রাগসের ভিতরে অ্যান্টিকোয়াগুলেন্ট। good. রেনালের ভিতরে রেনাল স্টোন আর রেনাল টিউমার, টিউবারকুলোসিস, ট্রমা। good. আর স্যার পোস্ট রেনালে স্যার যে মানে ব্লাডার স্টোন, দেন ইউরেথ্রাতে কোনো ইনজুরি। সিস্টাইটিস, ইউরেথ্রাইটিস অথবা কোনো নিওপ্লাজম। নিওপ্লাজম, ঠিক আছে। তাহলে এখানে চমৎকার ভাবে বলছে এখানে, তাহলে মাথা আসলে তোমাকে মাথায় হইতে বললাম, আমাকে সিমটম থেকে যেতে হবে এখানে। আমাকে রোগী বললো হেমাচুরি, আমার প্রেসার প্রসার রক্ত আছে, তুমি বিকেলে আসো ডিউটি, তো মাথা চট করে চিন্তা করে চট করে হিস্ট্রি চট করে পেশেন্টকে জিজ্ঞাসা করবে তার প্যাটার্নটা কোন থেকে শুরু হয়েছে, তার ইনিশিয়েশন কোন থেকে শুরু হয়েছে, হেমাচুরি কেমন হেমাচুরিয়া, ইট ইজ হ্যাঁ ইট ইজ পেইনফুল অর পেইনলেস, প্রথমে ডিফারেন্সিয়েট করে ফেলা। পেইনফুল হেমাচুরিয়া সাধারণত এটা লোকাল প্যাথোলজি থাকে, আর পেইনলেস হেমাচুরিয়া হইলে তোর মাথায় আসবে এটা আইদার প্রিরেনাল অর এটা রেনাল অর পোস্ট রেনাল। বুঝতে পারছো? পেইনফুল হলেই প্যাথোলজি না জয়েন ইট মে বি ইন দ্য আমাদের এই কিডনি, ইউরেটার অর ব্লাডার বা এই জায়গাতে হচ্ছে পেইনফুল। আর পেইনলেস হলে যেমন তখন চলে আসবে প্রিরেনাল। চটকে টেক এ শর্ট হিস্ট্রি ওয়ার দ্য পেশেন্ট টেকিং এনি anticoagulant drug or any episode before, any systemic আছে কিনা, then you think about the same analysis of the problem of kidney, ureter and bladder। এখানে পেইনলেস হেমাচুরিয়া হলে প্রথমে মাথায় আসবে দুটো জিনিস, either any systemic disease painless hematuria or any neoplasm anywhere in this system। মাথায় প্রথমে নিওপ্লাজম রাখতে হবে, otherwise unless then think about tuberculosis, then think about the infection of pain হয়, ঠিক আছে, অথবা ড্রাগস প্রথমে। সুতরাং পেইনলেস হেমাচুরিয়া ইজ ভেরি মাচ অ্যালার্মিং, পেইনফুল। আর পেইনফুল হেমাচুরিয়া হলে সাধারণত ইজিলি ইনফেকশন স্টোন থেকে হয়। তাহলে এটা প্রথমে এবার ডিফারেন্সিয়েট করতে হবে এখানে হেমাচুরিয়া। আবার হিস্ট্রি হেমাচুরিয়ার উপরে তার ইনিশিয়েশন হবে কেমন হেমাচুরিয়া, ইট ইজ থ্রু আউট দ্য স্টিম, যদি ইউরিনটা যে মিক্স থাকে ব্লাডে থ্রু আউট দ্য স্টিম, তাহলে সাধারণত আপার কিডনি, ইউরেটার অর ইন দ্য ব্লাডার থ্রু আউট দ্য স্টিম। If it is massive hematuria, a term আছে massive hematuria। Massive hematuria either এটা systemic disease chronic diathesis or in the neoplasm, commonly in the bladder neoplasm, maybe kidney neoplasm tumor। তো massive hematuria হলে অবশ্যই মাথা থাকতে হবে এটা কমনলি একটা বয়স্ক মেশিনের ফার্স্টে আমরা চিন্তা করি in the neoplasm in the urinary bladder or in the kidney or in a systemic তার coagulopathy massive hematuria। তাহলে আমি চটকে এখানে ডিফাইন করে মেসি হেমাচুরিয়া পেশেন্ট আসছে, ডিফাইন করে ফেলতে পারবে পেশেন্টের। পেশেন্ট বলে হেমাচুরিয়া বলবে যে পেশেন্টের টার্মিনাল হেমাচুরিয়া, যে আমার প্রস্তাবে প্রথম রক্ত যায় না, শেষের দিকে যে আমার কিছু ব্লিডিং হচ্ছে, টার্মিনাল হেমাচুরিয়া। তাহলে কি চিন্তা করতে হবে যে টার্মিনাল কেন হচ্ছে হেমাচুরিয়া, যে আমি পেশেন্ট যখন তার urine initially there is no hematuria, but when at the last of the when bladder become empty and undergo forced contraction, then maybe some hematuria terminal। That চিন্তা করে there maybe it is maybe some either pathology in the bladder terminal hematuria। Hematuria at the very beginning শুরুতেই some hematuria maybe in the problem in the prostate or in the urethra, এরপরে ইউরিন ক্লিয়ার। তাহলে এগুলো অনেক সময় হিস্ট্রিতে বলবে তার শুরুতে বিগিনিং, পরে তার ইউরিন ক্লিয়ার যাচ্ছে। তাহলে এগুলো তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে হেমাচুরিয়া কখন ব্লাডার, ঠিক আছে সাজেস্ট। তাহলে এটা হচ্ছে তোমার আর্লি বললে ইউরেথ্রা আলাদা পোস্টের কজ এখানে, আর এট দ্য এন্ড অফ দ্য স্টিম যদি বলি তাহলে এটা সাধারণত ব্লাডার নেকে ইনফেকশন প্রবলেম ওদের এখানে কোনো ডাইলেটেড ভেসিক্যাল পাইস বলে হয়ে আছে এখানে, হ্যাঁ ডাইলেটেড ভেসেল ইন দ্য ব্লাডার অর ইনফেকশন সিস্টাইটিস থেকে অনেক সময় টার্মিনাল হেমাচুরিয়া হয়। আর থ্রু আউট দ্য স্টিম মিক্স থাকে, তাহলে চিন্তা করি প্রথমে ফার্স্ট নিওপ্লাজম চিন্তা করবো আমরা, থ্রু আউট দ্য স্টিম নিওপ্লাজম, অর আমরা চিন্তা করবো এখানে হ্যাঁ কিডনি ফার্স্ট মেসিভ হেমাচুরিয়া। মেসিভ হেমাচুরিয়া প্রথম চিন্তা করবো আমরা ইউরিনারি ব্লাডার টিউমার, নেক্সট হচ্ছে কিডনি টিউমার অথবা সিস্টেমিক ডিজিজ। তাহলে এগুলো দিস আর অল অ্যাবাউট দ্য সিমটমস অফ ইউরিনারি সিস্টেম। এখন আমরা চট করে আসি কিডনি স্টোন ডিজিজ, একটা ডিজিজ চলে যায় ফার্স্ট। এগেইন উই ব্যাক টু দ্য পয়েন্ট, সিমটম গুলো বলে ফেলছি এজ এ ব্রড, বিকজ তোমাকে পেশেন্ট যখন সিমটম নিয়ে আসবে তোমাকে সাইন অ্যানালাইসিস করতে হবে এবং তোমাকে ফোকাস করতে হবে
ডায়াগনোসিস রিচ করতে হবে, হিস্ট্রি নিতে হবে। সিম্পটমগুলো বল নাও। The first we start again the basic the kidney stone disease. স্টোন ডিজিজের প্রেজেন্টেশন কি আমরা অলরেডি বলে ফেলছি। স্টোন ডিজিজ প্রেজেন্টেশন পেশেন্টের ইউজুয়ালি পেইন নিয়ে আসে, পেন হেমাচুরিয়া নিয়ে আসে পেশেন্টের, এবং পেনের কিছুটা ক্রাইটেরিয়া প্যাটার্ন থেকে স্টোন ডিজিজের। তারপরে এই স্টোন ডিজিজ টিউমার হলে কিডনি লাম্প নিয়ে আসে, পালপুর লাম্প হেমাচুরিয়া নিয়ে আসে, ইউজুয়ালি পেইনলেস, সাথে কনস্টিটিউশনাল সিম্পটমস অফ কিডনি টিউমার, জেনারেল ফিচার অফ মেইনটেন্সি, মেটাস্টিক ফিচার অফ মেইনটেন্স থাকতে পারে এখানে। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার টিউমার থাকলে কমন ইউরিনারি ব্লাডার মেসিভ হেমাচুরিয়া নিয়ে আসে পেশেন্টের, প্লাস আদার সিম্পটম মেইনলি থাকবে এখানে। কারণ হাউ উই ইনভেস্টিগেট, তুমি হিস্ট্রি নিলা, এই যে অনেকগুলো সিম্পটম বললাম, হিস্ট্রি নিলে এন্ড ইউ গো ফর এক্সামিনেশন, এবং তাহলে হাউ উই এক্সামিন, কি এক্সামিন করো, কিভাবে এক্সামিন ডিজিজ, বলো কি করবে এক্সামিনেশনে? কিডনি পালপেশন করব স্যার, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসটা দেখব। তাহলে একদম অবশ্যই ইনস্টিটিউশন আই ফলো দিই। তারপর জেনারেল এক্সামিনেশন করব আমি, জেনারেল এন্ড আই গো সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল সবগুলো পয়েন্টে দেখবো এখানে। জেনারেল স্পেশালি কিডনি ডিজিজ জেনারেল কোন পয়েন্ট দেখি আমরা, ভেরি ইম্পর্টেন্ট। শুধু অ্যাপিয়ারেন্স, অনেক সময় পেশেন্টে দেখা যায় ক্রনিক রেনাল ফেলিওর নিয়ে আসে এখানে, পেশেন্ট অ্যানিমিক কিনা, ক্রনিক কিডনি ডিজিজ অনেকদিন থেকে স্বাভাবিক পোস্টের বড় হয়ে আসে 2 বছর থেকে রিটেনশন নিয়ে আসে এখানে পেশেন্টের, তাইলে পেশেন্টের হয়তো সিকেডি ডেভেলপ করে গেছে, এখানে ক্রিয়েটিন বেশি আছে, এইসব পেশেন্ট সাধারণত ইউরেমিয়া সিম্পটম থেকে অ্যানিমিয়া থাকে। তাইলে পেশেন্ট থাকবে ড্রাউজি থাকতে পারে, অ্যানিমিক থাকতে পারে পেশেন্টের, রিপিটেড পেইন হচ্ছে পেশেন্ট, টক্সিক থাকতে হবে পেশেন্টের। তাহলে জেনারেল এক্সামিনেশনে কিছু সাইন পাওয়া যায়। হ্যাঁ, পেশেন্ট মে বি নর্মাল লুকিং অর মে বি ড্রাউজি থাকতে পারে, পেশেন্ট মে বি অ্যানিমিক থাকতে পারে পেশেন্টের, হ্যাঁ, ডিউ টু ম্যালিগনেন্সি অর ডিউ টু ব্লিডিং হেমাচুরিয়া অর ডিউ টু ক্রনিক রেনাল ফেলিওর। তাহলে কিডনি সিস্টেম রোগী অ্যানিমিয়া কেন থাকতে পারে, পরীক্ষা মানে জিজ্ঞেস করি আমরা এখানে। তুমি এখানে কি কি জিনিস দেখবা, একটা পোস্টেটেড পেশেন্ট যদি আসে, অনেক সময় দেখা যায় পরীক্ষা লং কেসে, এগুলো কি জিজ্ঞেস করি এক্সামিনার, লং কেসে একটা পোস্টেটেড পেশেন্ট থাকলো, যে ধর খাতাটা দেখি আমরা, পরীক্ষা জিজ্ঞেস করি যে তুমি অনেক সুন্দর করে লেখা, হিস্ট্রি লেখলা, জেনারেল এক্সামিনেশন দেখলা সব তুমি নর্মাল হয়ে গেছো, তো নাই বলে তুমি জেনারেল সবই নর্মাল ফাইন লেখছো এখানে পেশেন্টের। এই পেশেন্টের জেনারেশন করার সময় what are the points you especially give emphasis and looking for of this patient, especially a patient suffering from তোমার diagnosis BEP এবং হিস্ট্রি 2 বছরের হিস্ট্রি, 2 বছরের হিস্ট্রি আসছে এখানে, 1 মাস রিটেনশনে ভর্তি হয়েছে, 3 বার ভর্তি হয়েছে এখানে, কারণ হাসপাতালে ভর্তি আছে, 2 বছর থেকে পেশেন্টের ইউরিনারি সিম্পটম, একটা ওল্ড পেশেন্ট, তাকে জেনারেল এক্সামিনেশনে তুমি কি কি জিনিস দাও, হুইচ আর দ্য পয়েন্টস ইউ লুকিং ফর, এনিবডি বলো। এটা আমার কমন কোশ্চেন, পরীক্ষাতে আমি জিজ্ঞেস করি এটা লং কেসে, বিশেষ করে পোস্টের পেশেন্টে লং কেস থাকে। কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, বলো। ওই লেখলে যে এগুলো পরীক্ষা, এগুলো পরীক্ষা লং কেসে ডিসকাস ক্রস কোশ্চেন। কোশ্চেনটা বুঝতে পারছো? আমার কোশ্চেনটা বুঝতে পারছো? স্যার কোশ্চেনটা আমি আরেকবার। আমি কিন্তু স্পেসিফিক তোমার এখানে মানে একটা করে কোশ্চেন, মানে টোটাল ইউরোজেন ডিজিজ ওই স্টোন একবার আলাপ করছে, পোস্টে আলাপ করতেছে, তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে? জি না স্যার। আমি এজ এ হোল এই শর্ট টাইম সবগুলো ডিসকাশন করতেছি, তো পরীক্ষাতে এরকম মনে করে থাকলো, মনে করে একটা পোস্টে এই যে বললাম আসলাম যে এক্সামিনেশন কি করে, এক্সামিনেশন তো জেনারেল এক্সামিনেশন, তাই না? জেনারেল কোন ডিজিজে কোনগুলো দেখবো, আমার ইট মে বি স্টোন ডিজিজ, ইট মে বি কিডনি টিউমার, ইট মে বি পোস্টেড, তাই না? জেনারেল, তাহলে যদি সাপোজ একটা পোস্টেড পেশেন্ট থাকলো বিএপি, হ্যাঁ, অথবা কিডনি টিউমারের পেশেন্ট, জেনারেল তোমার কি কি পয়েন্ট দেখবা, বা কিডনি টিউমারের পেশেন্ট হইলো অথবা স্টোন ডিজিজ হইলো, রোগী তো তোমার ডায়াগনোস মিলে রেনাল স্টোন ডিজিজ লিখতে পারো না এখানে, যে কিডনি স্টোন, তাই না? অথবা বলো বিইপি অথবা কিডনি নিওপ্লাজম, তুমি জেনারেশন পড়ে সব লেখা গেল, নর্মাল 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 লেখা গেল এখানে, তখন এক্সামিনে বলে সব নর্মাল পাইছে রে বাবা, আচ্ছা বলো দেখি তুমি তো পাইছো নর্মাল, তুমি যখন জেনারেশন করবে এই পেশেন্টের, তোমার হিস্ট্রিতে তোমাকে মনে হয়েছে এটা, যে হিস্ট্রিতে মনে হচ্ছে তোমার কাছে এটা কিডনি বা ইউরোজেনিটাল সিস্টেমের রোগ হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে, তুমি কোন পয়েন্ট গুলো স্পেশালি দেখবা when you assess generation for any urogenital system, what are the points you give more emphasis? এটা পরীক্ষাতে আমি কমনলি কোশ্চেন জিজ্ঞেস করি, অন্যান্য স্যাররা জিজ্ঞেস করেন, হাই কোয়েশ্চেন কত, তাই না? বলো। জেনারেল এক্সামিনেশনে দেখবো যে পেশেন্টটা অ্যানশাস কিনা বা ইকুইং কিনা। দেন হচ্ছে কেন দেখবা why you anxious কেন দেখবা? স্যার পেশেন্টের কনস্ট্যান্ট পেইন আছে বা হেমাচুরিয়া আছে। ফর পেইনের জন্য এখানে হেমাচুরিয়ার জন্য anxious এখানে, আর
দেন স্যার দেখবো অ্যানিমিয়া প্রেজেন্ট কিনা। অ্যানিমিয়া কেন দেখবে এখানে? যেহেতু স্যার যেহেতু কিডনি থেকেই তো স্যার এরিথ্রোপয়েটিন আসে, তো সেখান থেকে কোনো কারণে হ্যাম্পার হইলে হয়তো আমাদের আরবিসির প্রবলেম হতে পারে। তাহলে বলো যে কেন বলে ফার্স্ট অফ অল হেমাচুরিয়া থাকে, হেমাচুরিয়া থাকলে তো অ্যানিমিয়া হইতে পারে, তাই না? 1/4 ডিড হেমাচুরিয়া, যদি হেমাচুরিয়া হিস্ট্রি থাকে, না থাকলে তো নাই, হেমাচুরিয়ার কথা কারণে বুঝছো? হ্যাঁ, তাই না? অর্থাৎ পেশেন্ট কি পেশেন্ট মে সাফারিং ফ্রম ক্রনিক রেনাল ফেলিওর, জি স্যার। একটা স্টোন আছে তার অনেক দিন থেকে 2 বছর স্টোন, তাহলে কিডনি দুইটা স্টোন, বাইলেটারাল রেনাল স্টোন, সিআরএফ হতে পারে, কোন হতে পারে না, তাই না? যেটা বলছো ইরাইথোপেনিন, যেটা বলছো তুমি, যেটা বলছো ইরাইথোপেনিন, কিডনি ইরাইথোপেনিন আসে যদি রোগী বাইলেটারাল স্টোন থাকে, অর্থাৎ এই পেশেন্ট সাফারিং ফ্রম কিডনি টিউমার, কিডনি টিউমার থাকলে তো ইরাইথোপেনিন কম সিক্রেট হয়, টিউমার যখন হয় তখন কি হয়, তার নর্মাল ফাংশন করতে পারে না। অর এই পেশেন্ট সাফারিং ফ্রম পোস্টেড, তাহলে কি হবে, অবস্ট্রাটিক ইউরোপ্যাথি, দুই বলতে অবস্ট্রাকশনের জন্য কি হচ্ছে, হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটার এন্ড ক্রনিক রেনাল ফেলিওর, পুরোটাই পোস্টেড কমপ্লিকেশন। জি স্যার। তাইলে এইটাই তো তোমার মধ্যে আমি এনিমিয়াটা দেখবো লাগবে, এনিমিয়া কেন এনিমিয়া হতে পারে জিজ্ঞাসা, তোমার এই রোগীর এনিমিয়া থাকতে পারে কিন্তু মাথায় আসলে তোমার আনসার করতে, পেশেন্টের হেমাচুরিয়া আছে, পেশেন্ট মে বি অ্যানিমিক, হেমাচুর নাম্বার যদি হেমাচুর না থাকে হিস্ট্রিতে, the patient is suffering from kidney stone disease, if bilateral stone may causes অথবা repeated UTI may causes renal failure, so patient may be anemic, অথবা if there is kidney tumor, patient may tumor দিলে anemia থাকে, তাহলে এনিমিয়াটা ভালো করে দেখতে হবে, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাইলে তুমি বলো ফার্স্টে এপিয়ারেন্স বলতে অ্যাংশাস আর কি হতে পারে, যদি রেনাল ফেলিওর থাকে পেশেন্ট ডাউজি হতে পারে না, ইউরিমিয়া সাইন থাকতে পারে, পেশেন্ট মে অ্যাংশাস ডিউ টু হেমাচুরিয়া পেইন, পেশেন্ট মে বি ড্রাউজি অর দেয়ার মে বি ফিচার অফ ইউরিমিয়া। এইটাও তোমাকে পরীক্ষাতে এই জন্য মাথায়, ওই সময় ওই চট করে খালি মুখস্থ বলা হয়, মাথায় এক্সারসাইজ করতে আইকিউটা স্যার কি চাচ্ছে, কি জিনিস শুনতে চাচ্ছে পরীক্ষাতে এখানে। তারপর কি দেখবা স্যার পেশেন্টের? পালসটা এখানে ইম্পর্টেন্ট। পালস, হ্যাঁ বিপি, বলো। তারপর হ্যাঁ টেম্পারেচার। অফকোর্স ইউটিআই তাহলে টেম্পারেচার বেশি থাকবে, কারণ টেম্পারেচার পরীক্ষাতে সবাই লং কেসে পরীক্ষাতে সবাই থার্মোমিটার নিয়ে যাওয়া, টেম্পারেচার মেপে লাগবা, টেম্পারেচার নর্মাল লাগলে পরীক্ষাতে নাম্বার কমে যায় সবার। কারণ পরীক্ষা লং কেসে পরীক্ষা দিবা, ইউ মাস্ট ক্যারি এ থার্মোমিটার এন্ড রেকর্ড ইট এন্ড নোট ইট, এটা মাথায় থাকে না, পরীক্ষাতে এক্সামিনার খাতা উল্টে প্রথম দেখে টেম্পারেচার দেখে থাকা, নর্মাল লেখছো না তুমি একটা এখানে ডাটা লেখছো, ফিগার লেখছো, বুঝা গেছে? জি সারা স্যার। পরীক্ষা যখন নেয় সাদের মুখস্থ পরীক্ষা তোমার কোন কোন জায়গায় মিস্টেক গুলো করো, খাতা উল্টে স্যার ওই জায়গাগুলো দেখে, সবকিছু করে নর্মাল লাগে, নর্মাল লাগবে। পরীক্ষা দিয়ে যে এমবিএস ফাইনাল পরীক্ষা তুমি থার্মোমিটার নিয়ে যাবে না, অবশ্যই থার্মোমিটার ক্যারি করতে হবে এবং এখানে রেকর্ড করে টেম্পারেচার লিখতে হবে, বুঝা গেছে? তাহলে পেশেন্টের ইউটিআই তাহলে ফিভার থাকতে পারে, টেম্পারেচার বেশি থাকতে পারে এখানে, তাহলে সেটাও লাগতে নোট করতে হবে এখানে। তারপর পেশেন্টের বলছো তুমি পালস অবশ্যই দেখবে এখানে, স্পেশালি ব্লাড প্রেশার, কারণ ক্রনিক রেনাল ফেলিওরে কি থাকে পেশেন্টের, হাইপারটেনশন থাকে। হাইপারটেনশন থাকে এখানে পেশেন্টের, তাই না? হাইপারটেনশন পেশেন্টের ক্রনিক বলে, তাহলে সাইন তুমি যে এতদিন ধরে পোস্টেড নিয়ে 2 বছর থেকে বড্ড লোক, অর্থাৎ বাইলারাল স্টোন নিয়ে প্রায় আছে 5 বছর থেকে, অর্থাৎ কিডনি টিউমার ডেভেলপ করছে, তার ক্রিয়েটিন আমি তো নিশ্চয়ই তার হয়তো ক্রিয়েটিন বেড়ে গেছে, তাই না? সেজন্য অবশ্যই আমাকে দেখতে হবে, অ্যানিমিয়াটা ভালো করে খেয়াল করতে হবে, আমাকে হাইপারটেনশন আছে কিনা পেশেন্ট এটা অ্যাসেস করতে হবে এখানে কিডনিতে, ঠিক আছে? কিডনিতে হাইপারটেনশন করতে, তাহলে এই জিনিসগুলা জেনারেশন আমি এখানে ভালো করে খেয়াল করব, ঠিক আছে? দেন আই গো ফর এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন বা ইউরোলজি এক্সামিনেশন, এখানে কি দেখো ফার্স্টে রোগীকে এক্সামিন করে প্রথমেই আমরা দেখে নিব তার রোগীকে, তার যদি রোগী শোয়া অবস্থা থাকে, ওকে, ফার্স্ট গো ফর অ্যাবডোমেন এক্সামিনেশন অ্যাজ ইউজুয়াল, স্পেশালি ইউ হ্যাভ টু গো ফর পালপেট দ্য কিডনি এবং পালপেট দ্য সুপ্রাপুবিক এরিয়া and complete the examination genitalia. Lastly, you just make the patient sit and go back and go for anal angle. ঠিক আছে? Look at the কোনো any swelling in the loin আছে কিনা, কোনো visible swelling আছে কিনা, there may be due to if there is sometimes hydronephrosis, there is visible swelling থাকতে পারে এই জায়গাতে, হ্যাঁ, তার এখানে ফ্ল্যাঙ্কটা ফুল থাকতে পারে, অর্থাৎ টিউমার থাকলে ফ্ল্যাঙ্ক ফুল থাকতে পারে, visible swelling থাকতে পারে, and অথবা you can just palpate for renal angle tenderness, অথবা তুমি শুরু করতে পারো start with the renal angle, রোগী বসে ফার্স্ট স্টার্ট উইথ দ্য just back inspection and palpation include anal শেষ করে, then ask the patient to lie down and examine the abdomen and suprapubic area and genitalia, হ্যাঁ, একসাথে শেষ করতে পারো পরীক্ষাতে, তাহলে এইভাবে করতে হবে এখানে। তাহলে in all cases of the urinatal system, if patient is male patient, you must go for DRE, DRE করতে হবে, তোমাকে DRE, তোমাকে এখানে কিডনি টিউমার হলো DRE করতে হবে এখানে পেশেন্টের, তোমাকে DRE বাদ দেওয়া যাবে না, ডিজিটাল একটা এক্সামিনেশন, ঠিক আছে? তাহলে তো এখানে কিডনি পালপেশন কিভাবে করবা, হাউ ইউ পালপেট দ্য কিডনি? বাইম্যানুয়ালি।
কোন লেভেলে বায়োম্যানুয়ালি কোন লেভেলে দেবে? হাতটা কোথায় থাকবে? দুইটা হাত স্যার একটা হাত থাকবে হুম। স্যার ব্যাকে আর একটা সামনে স্যার ইন দ্য লাম্বার রিজিয়ন। হ্যাঁ, ব্যাকে থাকবে একটা সামনে থাকবে, অবশ্যই বায়োম্যানুয়ালি। বাপে তুমি একেবারে কি মিড লাইনে দেখবা না একটু ল্যাটারালি দেখবা? একটু উপরে ল্যাটারালি হাত থাকবো স্যার। কতটুকু ল্যাটারালি থাকবা? হ্যাঁ, আপার ল্যাটারাল মার্জিন একটা আছে, ল্যাটারাল মার্জিন থাকবে এখানে, ঠিক আছে? আমার টিপ অফ দ্য ফিঙ্গার ল্যাটারাল মার্জিন একটা থাকবে এখানে, হাতটা একটু অবলিক থাকবে এবং এইটা অবশ্যই লেভেলটা যেন আম্বেলিকাসের উপরে থাকে দুই পাশে, এটা খেয়াল রাখবা। এবং এটা বেটার হচ্ছে আমরা সাবকোস্টাল মার্জিন থেকে, আমরা সাধারণত পালপেট করার সময় হাতটা অনেক নিচে নামাই দিই। তুমি কিডনি অ্যানাটমি চিন্তা করো, কিডনির পজিশন কোথায়? হ্যাঁ, অনেক উপরে না? হাইট লেভেল থেকে নাম্বার 1 2, নাম্বার 1 অনেক উপরে, নাম্বার 1 কোন লেভেলে? ট্রান্সপাইলোরিক প্লেন, তাই না? সাবকোস্টালে। কিডনি লোয়ার মার্জিন কোথায়? লোয়ার মার্জিন নাম্বার 4, নাম্বার 4 তো এটা মানে আম্বিলিকাসের লেভেলে। বুঝা গেছে? সুতরাং এখানে ওই যে পরীক্ষার সময় তখন পাই মিলে পালপেট করে হাতগুলো অনেক নিচে একবার নিয়ে আসে, একবার আইলে খুঁজে তোমরা হাত দিয়ে পালপেট করো। এটা খেয়াল করো, যত উপরে দেওয়া যায় একবারে হাত সাবকোস্টাল মার্জিন থেকে হ্যাঁ অবলিক করে হাতটা দিয়ে পালপেট করবা, খালি টিপটা তার ল্যাটার নিচের দিকে কিভাবে তার বাইমিলে পালপেট করবা। when you found something biminally palpable you confirm it by ballotment test। কোনো বইতে ব্যালটমেন্ট আগে করতে বলছে, এখানে কোনো অসুবিধা নাই, এটাই করে এখানে। আমরা সার্ভে কমন প্র্যাকটিস ফার্স্ট try to palpate the bimanually, if you found something fill in between my two and then I confirm it by ballotment। gently press the upper hand as far as possible, then push the palpable mass by lower hand, whether it is bounce back and fill in the upper hand। এটা ব্যালটমেন্ট টেস্ট বলে। তাহলে এটা পরীক্ষা জিজ্ঞাসা ব্যালটমেন্ট করতে হলে দেখাতে হবে কিভাবে ব্যালটমেন্ট করে। যদি পালপেবল হলে তো অবশ্যই করাইতে হবে, পালপেবল না হলে অনেক সময় সারা দেখাইতে হবে পরীক্ষাতে। তাহলে এই জিনিসগুলো খেয়াল করতে হবে এখানে। কমনলি পরীক্ষাতে রেনাল অ্যাঙ্গেল বলে, তুমি রেনাল অ্যাঙ্গেলটা দেখাও। রেনাল অ্যাঙ্গেল পরীক্ষার লং কেজে রেনাল অ্যাঙ্গেল দেখাইতে বলে এখানে। রেনাল অ্যাঙ্গেল কিভাবে ফর্ম হয় সেটা বলতে হলে পরীক্ষাতে রেনাল অ্যাঙ্গেল বসায় তোমাকে রেনাল অ্যাঙ্গেল টেন হয়। কারণ পরীক্ষার লং কেজ যখন আমরা ক্রস করি তো কয়টা সেগমেন্ট আছে। একটা হচ্ছে তোমাকে প্রেজেন্টেশন হয়ে গেছে, তুমি কেসটা প্রেজেন্ট কিভাবে করো তার উপর একটা মার্কিং আছে। তারপরে তোমার ক্রস করে তোমার সাথে কোয়েশ্চেন আনসার করে তারও মার্কিং আছে। লাস্টলি হচ্ছে এনি অফ দ্য ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটা একটা পয়েন্ট আছে। শেষের দিকে আমরা বলি ঠিক আছে তুমি এফডিএম পালপেট করো, তুমি লিভার পালপেট, কিডনি পালপেট করো, রেনাল অ্যাঙ্গেল দেখাও। এটা হচ্ছে তোমার পরীক্ষাতে এক্সামিনেশন লং কেজ যখন ক্রস করি তার এগুলো তিনটা সেগমেন্টে অ্যাসেস করা হয়। ঠিক আছে, প্রেজেন্টেশন তোমার এখানে, 2 নম্বর তোমার সাথে কোয়েশ্চেন আনসার ক্রস, 3 নম্বর তোমাকে একটা এক্সাম, যে কোনো একটা এক্সাম পরীক্ষা করতে দিই আমরা। এখন তাহলে তুমি এক্সামিন করলে, এক্সামিন করার পরে আমরা দেন ইউ রিচ এ প্রভিশনাল ডায়াগনোসিস, ইউ গো সাম অফ দ্য ডিফারেন্ট ডায়াগনোসিস, দেন ইউ হ্যাভ টু গো সাম ইনভেস্টিগেশন। হোয়াট আর দ্য কমন ইনভেস্টিগেশন উই ইউজুয়ালি পারফর্ম ফর এনি ইউরোলজিক্যাল কেস? বলো কি কি ইনভেস্টিগেশন করি আমরা, একজন বলো। Plain X-ray of the KUB region, হ্যাঁ গুড। তারপরে urine for routine and microscopic examination, গুড। ultrasound scan of the kidney and ureter region, serum creatinine or blood urea, তারপর স্যার কন্ট্রাস্ট এক্সরে করতে পারি স্যার, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম। অনেকগুলো বলছে এখানে। সবচেয়ে একটা জিনিস মনে রাখো, তোমার পরীক্ষা সবসময় ইউরোলজি ফার্স্টে স্টার্ট দ্য ইউরিন। এনি ইউরোলজিক্যাল ডিজিজ ফার্স্ট ইনভেস্টিগেশন স্টার্ট দ্য ইউরিন। বুঝা গেছে? আদার ডিজিজ ফার্স্ট স্টার্ট দ্য ব্লাড। পরীক্ষা লঙ্গে যেগুলি থাকো, ইউরোলজিক্যাল ডিজিজ ফার্স্ট স্টার্ট দ্য ইউরিন, অন্য ডিজিজ স্টার্ট ব্লাড। তাহলে আমরা ফার্স্ট উই গো সাম ইনভেস্টিগেশন, ফার্স্ট হচ্ছে ইউরিন। কিন্তু বেড সাইড রুগী পড়তে সাথে সাথে বলে ইউরিনটা চটকে নিয়ে, রুগী বেড সাইড দিয়ে বাট হয়ে যায়, ইউরিনটা নিয়ে আসে স্যাম্পল কাটে বেড সাইড। ফার্স্ট ইউরিন অ্যানালাইসিস, রুটিন মাইক্রো এক্সামিনেশন এজ ওয়েল এজ কালচার সেন্সিটিভিটি একসাথে। এরপরে আমরা ব্লাডে সবগুলো করে ফেলবো। ব্লাডে ফুল ব্লাড কাউন্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, এখানে অবশ্যই করবো। এখানে অবশ্যই এই পেশেন্টে কি করবো আমরা, তার সেরাম ক্রিয়েটিন করবো, এখানে সেরাম ইলেকট্রোলাইট করবো, র্যান্ডম ব্লাড সুগার দেখবো আমরা, ব্লাড গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং। ব্লাড গ্রুপিং সবসময় অবশ্যই যেগুলো হেমার্জেন্সি ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করে ফেলতে হবে এখানে। তাহলে ক্রিয়েটিনিন, সুগার, ইলেকট্রোলাইট গ্রুপিং ক্রস ম্যাচিং বাদ দেওয়া যাবে না ব্লাডে, এগুলো বেসিক ইনভেস্টিগেশন করে দেবো। এরপরে আমরা করবো হচ্ছে টু ডায়াগনোসিস বা টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস, আমি করার জন্য ফার্স্ট জেনারেল ইনভেস্টিগেশন কি হবে, জেনারেল ইনভেস্টিগেশন গুলো কি বা রুটিন ইনভেস্টিগেশন করে ইউরিন অ্যানালাইসিস, দেন ব্লাডে কিন্তু পরীক্ষা। এরপরে আমরা করবো কি করবো আমরা টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস করার জন্য কি করবো, অবশ্যই প্লেন এক্সরে কিউবি, নাম্বার 1 করা উচিত। প্লেন এক্সরে কিউবি রিজিয়ন
নাম্বার 1 নাম্বার 2 আমরা যেটা করি এখানে আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য কিউব রিজিয়ন যদি প্রবলেম রিলেটেড টু লাইজ উইথ দ্য লোয়ার ইউনিটেড তাহলে সেখানে কিছু স্পেশাল কথা লিখতে হয় আল্ট্রাসোনোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি আমরা ডিজাইন করব আল্ট্রাসোনোগ্রাফি আমরা অর্ডার করব আমি কি কি চাচ্ছি সেটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে আল্ট্রাসোনোতে ঠিক আছে সোনোগ্রাফিতে আল্ট্রাসোনোগ্রাফি কিউব রিজিয়ন দেন only PBR for course. the kidney আর if it is something for bladder posted and below তাহলে এখানে আমি দেখতে হবে এখানে কয়টা জিনিস একটা হচ্ছে ব্লাডার বলবো আমাকে এমসিসি ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি ঠিক আছে এরপরে আমার দেখতে হবে পোস্ট ব্লাডার রেসিডিউ পিবিআর করতে হবে এখানে দুইটা জিনিস বলেই তো ব্লাডার এবং পোস্টের জন্য এখানে ঠিক আছে আলাদা কিউবির জন্য পোস্টেড স্পেশালি উইথ এমসিসি এন্ড পিবিআর এটা যদি আমরা ইউনি ব্লাডারের সমস্যা অথবা পোস্টের সমস্যা হ্যাঁ অথবা ব্লাডার আউটফ্লো অবস্থান দেখি তাহলে আমাকে এই দুইটা বলে দিতে হবে তাহলে এইগুলো আমরা জানতে হবে এখানে আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা স্পেশাল কিছু অ্যাড করে দিব আল্ট্রাসোনোগ্রাফিতে তারপর তাহলে আমরা এক্সরে করলাম আমরা এখানে আল্ট্রাসোনোগ্রাফি করলাম এরপরে ইনভেস্টিগেশন অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অনেকগুলো ইনভেস্টিগেশন আছে এখানে আমার এখানে কি কি আছে এখানে দেয়ার আর সাম কন্ট্রাস্ট টেস্ট অফ দ্য ইউরোলজিক্যাল সিস্টেম ইউরোজেন্টাল কন্ট্রাস্ট টেস্ট পরীক্ষা অনেক সময় এটা অস্পিত থাকে হোয়াট আর দ্য কন্ট্রাস্ট ইউরোজেন্টাল সিস্টেম এখানে প্রথম কন্ট্রাস্ট যদি the problem related to the kidney and ureter তাইলে আমরা করব we can go for intravenous urogram intravenous IBU intravenous urogram if problem related to the bladder or below lower ureter তাহলে আমরা করব other contrast according to the possible site of pathology বুঝতে পারছো তাহলে উপরের জন্য কি করব আমরা IBU intravenous urogram IBU শর্ত কি শর্ত হইছে patient must have a গুড রেনাল ফাংশন দেন আইবিও করে কি করতে হবে সেরাম ক্রিয়েটিনিন করতে হবে সেরাম ক্রিয়েটিনিন করতে কেন করব সেরাম ক্রিয়েটিনটা কিডনি ফাংশনটা নরমাল আছে কিনা সেটার জন্য কারণ হচ্ছে কন্ট্রাস্ট এজেন্টটা হচ্ছে নেফ্রোটক্সিক কন্ট্রাস্ট এজেন্টটা নেফ্রোটক্সিক নাম্বার 1 একটা বলছো তারপরে আর একটা হচ্ছে এক্সক্রিটিং ফাংশনটাও দেখতে হবে স্যার অবশ্যই কারণ আমি যে কন্ট্রাস্ট দিলাম যার এইমটা কি এইম হচ্ছে যে এইমটা কি এই কন্ট্রাস্টের এইমটা কি টু ভিজুয়ালাইজ দা কিডনি ইউরেটার তাই না তার অ্যানাটমিক্যাল ভিজুয়ালাইজেশন করার জন্য কন্ট্রাস্ট দিচ্ছি তাই না টু ডিটেক্ট এনি প্যাথোলজি এই রাস্তাটা ফার্স্ট কিডনিটা আমাকে ছবিটা আসতে হবে তারপরে এই ছবিতে কোনো প্যাথোলজি আছে কিনা রাস্তা বন্ধ কিনা এর কোনো স্টোন বসে আছে কিনা কিডনিটা ফুলে গেছে কিনা হাইড্রোজেন আছে কিনা এর অবস্থা আছে কিনা আমি যে প্রথমে অ্যানাটমি ভিজুয়ালাইজ করতে হইলে কি করতে আমাকে তো কন্ট্রাস্টটা এসকেট করতে হবে যদি কিডনি ফাংশন না হয় তাহলে কন্ট্রাস্ট এসকেশন তো হবেই না তা আমার মেইন পারপাসটাই সার্ভ আমি কেন করতে যাবো এখানে 2 নম্বর হচ্ছে যে কিডনি মানে কম্প্রোমাইজ থাকে পার্শিয়াল কম্প্রোমাইজ তারপর অ্যাভয়েড করব কেন অ্যাভয়েড করব দিস ড্রাগ ইজ ঠিক আছে আয়োডিন বেসড ড্রাগ এবং ইজ নেফ্রোটক্সিক তাইলে এটা পার্শিয়াল কম্প্রোমাইজ থাকলে ওটা অনেক সময় কিডনিকে আবার শাট ডাউন করতে পারে বুঝতে পারছো তো দুইটা এম কেন হোয়াই উই ডোন্ট গো ফর আইবিউ ইফ কিডনি ফাংশন কম্প্রোমাইজ আর ক্রিয়েটিন ইজ লেভেল ইজ এ বিট হাই তাই না বলে কিডনি কিছু কাজ করতে হবে ক্রিয়েটিন 2 তাহলে করতেছে না কেন তাহলে কোশ্চেন বলতো না কিডনি ক্রিয়েটিন 2 যদি ইউরিনারি টি আছে ঠিক আছে রোগী তো কিডনি কিছু কাজ করতেছে তাও করতেছে না কেন তাও করতেছি না একটা হচ্ছে যে তার এখানে আমার টোটালটা তার ভিজুয়ালাইজেশন হবে না নরমাল এসকিউটিভ ফাংশন ভালো করে দেখতে পারবো না নরমাল অ্যানাটমিটা ভিজুয়ালাইজ হবে না প্যাথোলজি ভিজুয়ালাইজ না 2 নম্বর হচ্ছে আমি তাকে আর ফার্দার ড্যামেজ করে দেব নেফ্রোজা সো আইবিউ বালনা করব না এখানে ঠিক আছে আইবিউ ইন্টারভেনাস ইউরোগ্রাম করলাম ঠিক আছে আইবিউ আজকাল আইবিউ থেকে আরেকটা মডার্ন চলে আসছে সেটাকে কি বলে আরজিইউ রেট্রোগেট ইউরেথ্রোগ্রাফি রেট্রোগ্রাম এটা না আইবিউ বিকল্প যেটা করছে আজকাল সিটি ইউরোগ্রাম আজকাল কমনলি এটা আজকাল অল দ্য ইউরোলজিস্ট আর কমনলি প্র্যাকটিসিং ঠিক আছে সিটি ইউরোগ্রাম তাহলে আইবিউ বিকল্প যদি জিজ্ঞেস করে পরীক্ষা কি বলবা সিটি ইউরোগ্রাম সিটি একটা সুবিধা সিটি ইউরোগ্রামের যে সিটি ইউরোগ্রাম যদি সিটি ইউরোগ্রাম আমরা উইদাউট কন্ট্রাস্ট অর উইথ কন্ট্রাস্ট ইউজ করতে পারি সিটি ইউরোগ্রামে আমরা কন্ট্রাস্ট ছাড়াও করা যায় সুতরাং যদি কোনো পেশেন্ট কিডনি একটু হাই থাকে আমি কন্ট্রাস্ট অ্যাভয়েড করে প্লেন সিটি ইউরোগ্রাম করতে পারি প্লেন সিটি ইউরোগ্রামে আমার কিডনির ছবিটা একটু আসবে এবং স্টোনটাও মোটামুটি স্টোন থাকলে স্টোনটাও দেখা যাবে প্লেন সিটি ইউরোগ্রামে পজিশনটা দেখতে পারবে এখানে ঠিক আছে আর যদি তোমার ক্রিয়েটিন ভালো থাকে তে উই ক্যান গো ফর সিটি ইউরোগ্রামের কন্ট্রাস্ট সেখানে টোটালটাই এই ফাংশনটা এসকিউটিভ ফাংশন এবং অ্যানাটমি তাদের সবই ভিজুয়ালাইজ করা যাবে তো এটা হচ্ছে আজকাল আইবিউ বিকল্প এটা কমনলি আজকাল ইউরোলজি প্র্যাকটিসে সিটি ইউরোগ্রাম বুঝতে পারছি আমি এই বেসটা কিন্তু সিটি ইউরোগ্রাম একটা অসুবিধা তার রেডিয়েশন হ্যাজার্ডটা বেশি কারণ নরমাল আইবিউ যে পরিমাণ রেডিয়েশন হ্যাজার্ড
তার এখানে রেডিয়েশন এক্সপোজারটা বেশি হয় সিটি, যেকোনো সিটি স্ক্যান নর্মাল এক্সরে থেকে লেজারটা এক্সপোজার রেডিয়েশনটা বেশি হয়, কিন্তু ইউরোলজিস্টটা বেশি প্রেফার করে, কারণ মোর প্রিসাইজ তার অ্যানাটমি দেখার জন্য সিটি ইউরোগ্রামটা বেশি প্রেফার করতেছে আজকাল। ওকে, তাহলে আমরা এক্সরে বললাম এখানে আমরা, তারপর আল্ট্রাসাউন্ড করলাম, তারপর আইবিউ করলাম, অথবা আমরা এখানে সিটি ইউরোগ্রাম করতে পারি। এখানে সিটি ইউরোগ্রাম আরো কিছু ইয়ে আছে এখানে, যদি যদি দেখা যায় ক্রিয়েটিন বেশি, ক্রিয়েটিন 3 কোনো পেশেন্টে ক্রিয়েটিন 3, এখন আমি তো অ্যাভয়েড করলাম, এখন আমি কিভাবে বলবো হুইচ কিডনি ইজ ফাংশনিং অর নট, আমার ইউরিন আউটপুট আছে কিডনি 3, কোন কিডনির অবস্থা কি, কোন একটা কিডনিতে স্টোন আছে আর একটা কিডনি স্টোন নাই, কিন্তু আমি তো আইবিউ করতেছি না, তাহলে আমি কিভাবে করবো অ্যাসেস করবো তার কিডনি ফাংশনটা, কিভাবে অ্যাসেস, কোন কিডনি ভালো ফাংশন করতেছে, কত পার্সেন্ট করছে, এটা কি করবো, কিভাবে অ্যাসেস করবো তাহলে? আইসোটোগ্রানোগ্রাম or DTPS তাহলে স্ক্যান। ডিটিপিএস স্ক্যান বা আইসোটোগ্রানোগ্রাম, তখন আমরা এটা আইসোটোগ্রানোগ্রাম উইথ স্প্লিট রেনাল ফাংশন শব্দটা, তাহলে আমরা ডিটিপিএস স্ক্যান ডিটিপিএ দিয়ে আমি ইউজ করি আইসোটোগ্রানোগ্রাম উইথ স্প্লিট রেনাল ফাংশন, রেনোগ্রাম করে স্প্লিট একবারে দুই কিডনি আলাদা ফাংশনটা অ্যাসেস বলবে, এবং কোন কিডনির কত পার্সেন্ট তার ফাংশন আইসোটোগ্রাম, এটা আছে, এটা আমরা করি যদি আমরা কোনো কারণে যদি আমরা যে পেশেন্ট ইজ আইবিউ অর সিটি এরকম আমরা কন্ট্রাইন্ডিকেটেড, সেই ক্ষেত্রে আমরা উই টেক হেল্প অফ আইসোটোগ্রানোগ্রাম ডিটিপিএ অথবা অন্যান্য টেকনিশিয়াম বেসড যে কোনো আমরা কন্ট্রাস্ট ইউজ করতে পারি, বেটার নন আয়োডিন বেসড কন্ট্রাস্ট ইউজ করা, এবং এটা আমাদের এখানে হয়, আমাদের কোথায় ওসমানী মেডিকেল কোথায় হয়, নিউক্লিয়ার কোথায় মেডিসিন করে? আছে। নিউক্লিয়ার মেডিসিন পরামর্শ নিউক্লিয়ার মেডিসিন, এই জিনিসটা যে জানতে হবে তোমাদেরকে, তাহলে তখন আইসোটোগ্রানোগ্রাম আমরা করবো, ঠিক আছে? রেডিও আইসির ইমেজিং রেনাল টেক বা আইসোটোগ্রানোগ্রাম আমরা করতে পারি ওই ডিটিপিএ, এখানে দেখি স্প্লিট রেনাল ফাংশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এছাড়াও আরো এটা এদের, আর বাকি যেগুলো বলি যে আমরা এই যে কিছু পরীক্ষা আছে, আমরা তুমি যেটা বলছো এখানে রেক্টোগেট ইউরোথ্রোগ্রাম, তাই না? রেক্টোগেট, হ্যাঁ রেক্টোগেট, এইটা রেক্টোগেট আমরা যে আরজিইউ, হ্যাঁ রেক্টোগেট ইউরোগ্রাম, রেক্টোগেট ইউরোটোগ্রাম যে করতে পারি কোন সময়, এটা আগে করা হইতো, রেক্টো ইউরোটোগ্রাম সিটি স্ক্যান আসার আগে, এটা ইউরোটারে যদি স্টোন থাকে রেক্টোগেট বা এটা আমি দেখলাম একটা আমার আইবিউ বললো, আইবিউ করে কমন করলো যে একবারে একটা ব্লক আছে, পেলভিওটিক জাংশনে ব্লক আছে, নিচের ইউরোটার দেখাই যাচ্ছে না, আমি বুঝাইতে পারছি? জি স্যার। আইবিউ করে দেখা গেলো যে কিডনিতে রাইট কিডনিতে পেলভিসটা ডাইলেটেড এবং পেলভিয়ার জাংশনে এখানে এই জায়গাতে স্টোন ব্লক ন্যারোইং, আর ডাই নিচেতে পাসই করে নাই, ঠিক আছে? একটা ন্যারোইং আছে এই জায়গাতে, এই জায়গাতে ন্যারোইং আছে, অথবা একটা স্টোন বসা আছে এখানে নিচে কোনো, কিন্তু যদি কনজেনিটাল ফাইব্রোসিস অনেক সময় থাকে, অত একটা স্টোন এখানে আছে, এখনো যদি এমন হতে পারে না যে উপরে একটা এখানে ন্যারোইং আছে, এখানে স্টোন হয়েছে, ন্যারোইং স্টোন পরে হয়েছে, নিচে আর 2-3 জায়গায় ন্যারোইং থাকতে পারে না? জি স্যার, নিচে হতে পেলভি পারে। বিম এখানে একটু থাকতে পারে, তো এটা তো আমার এখানে কোনো আমি দেখতে পারতেছি না, আইবু নিচে কোনো ডাই পাস করে নাই, তখন সেই ক্ষেত্রে যদি আমি স্টোনটা শুধু এই ন্যারোইংটা শুধু পেলভিক জাংশন ন্যারোইংটা যে আমি অপারেটরকে রিমুভ করে দেই, তাহলে দেখা গেল কয়েকদিন পর নিচে আবার মানে ওই নিচে ব্লক রয়ে গেল, পারপাস সার্ভ হইল না, তখন আগে কমনলি করা হইতো এখানে সিস্টোস্কোপি করে এখানে বিভিন্ন ব্লাডের সাথে যেখানে এই ইউরেটার ওপেন হয়েছে, এখানে ইউরেটারিক ওপেনিং দিয়ে এখানে ডাই দিয়ে দেখতো নিচের ইউরেটার যে অংশটা আমাকে আইবিতে ভিতরে সেই ইউনিটটা তার টোটালটা ট্যাগটা ক্লিয়ার আছে কিনা, এটা আগে করতে, সেটা থেকে আরজিইউ আগে করা হইতো, বুঝতে পারছি আমি? স্যার আরজিইউ দিয়ে স্যার কতটুকু অবজার্ভ করা পসিবল? একবারে কিডনি এবার রেনাল পেলভিস দেখা যাবে, তাহলে তো স্যার তাই। কিডনি ফাংশন যদি স্যার মানে ডিটোরিয়েটেড হয়, তাহলে তো এটা আমরা করতে পারবো। করতে হবে, অবশ্যই করতে হবে, এটা তো তোমার এটা তো আমরা এই কন্ট্রাস্ট তো এটা অ্যাবজর্ব হচ্ছে না, এখানে যে কন্ট্রাস্ট ইউজ করতেছি, ঠিক আছে, এটা তো এসকেট চলে যাচ্ছে, এসকেট হয়ে চলে যাচ্ছে, এটা তো আমরা ব্লাডে দিচ্ছি না, ডাইরেক্ট সিস্টোস্কোপি দিয়ে আমরা সিস্টোস্কোপি করে আমরা এইখানে দেখতেছি, কিন্তু কিডনি এক্সট্রা দেখতে পাই, আমি তো শুধু খালি রাস্তায় ট্যাগ দিই, ইউ ক্যান ডিজ আউট পেলভিক ট্যাগটা দেখতেছি, কিন্তু কিডনির তো অবস্থা দেখতে পাচ্ছি না, উই ক্যান জাস্ট ভিজুয়ালাইজ দ্য ট্যাগ পেলভিস এন্ড ইউরেটার ট্যাগ দিই, কিন্তু কিডনির যে ফাংশনটা ঠিক আছে সেটা দেখার তো সুযোগ নেই, বুঝতে পারছো? ট্যাগটা দেখতেছি এখানে, ট্যাগ যদি অবস্থান আছে, যদি অবস্থান থাকে তাহলে উপরের মধ্যে দেখা যাবে না, ইফ দেয়ার ইজ নো অবস্ট্রাকশন উই ক্যান গো থ্রো দ্য হোল কিডনি মানে আরজিও, এটা আরজিও এটা আগে করা হইতো, আগে এটা আরজিও কমনলি প্র্যাকটিস করা হইতো, আজকাল সিটি এরকম আসার পর থেকে আর আরজিওটা প্র্যাকটিস করা হয় না, খুব একটা করা হয় না। আর কি কন্ট্রাস্ট করি, আর বাকি কন্ট্রাস্ট হচ্ছে ফর দ্য লোয়ার ট্যাগ, হ্যাঁ ফর ইন ব্লাড এন্ড ফর ইউরেথ্রা এবং ব্লাডার দেখার জন্য কমনলি করা হয়, স্পেশালি স্ট্রাকচার ইউরেথ্রাতে, হ্যাঁ আমরা করি এখানে ইউরেথ্রো
সিস্টোগ্রাম বা ইউরেথ্রোগ্রাম করা হয়, বুঝতে পারছো? অত উপর থেকে সিস্টো ইউরেথ্রোগ্রাম অনেক সময় ব্লাডারে ডাই দিয়ে আবার এটা ভয়েড করার পর দেখা হয় যে কোথাও আটকাচ্ছে কিনা, সিস্টো ইউরেথ্রোগ্রাম। তাহলে ইউরেথ্রোসিস্টোগ্রাম আর সিস্টো ইউরেথ্রোগ্রাম কন্ট্রাস্ট আছে। আর কি আর হচ্ছে ডায়লগ হচ্ছে যে আর বাকিটা ইনভেস্টিগেশন, যদি এটা ইন্টারভেনশন বলি যে যে ইউরেট্রোস্কোপি, এটা এই যে এটা পুরোপুরি ইনভেস্টিগেশন অ্যাজ ওয়েল এজ থেরাপিউটিক পারপাস ইউজ করা হচ্ছে। উই ক্যান গো ফর ইউরেট্রোস্কোপি, উই ক্যান গো ফর সিস্টোস্কোপি, উই ক্যান গো ফর ইউরেটারোস্কোপি, উই ক্যান গো ফর রেনোস্কোপি। সরাসরি আজকাল যেটা কমনলি প্র্যাকটিস করে এটা এটা সরাসরি এখানে আমরা ফাইবার অপটিক দিয়ে আমরা ইউরেটটা দেখতেছি, আমি এখানে ট্রিটমেন্ট করতেছি, এখানে আমি এখানে ইউরিনারি ব্লাডার দেখতেছি, আমি ইউরিনারি ব্লাডার থেকে ইউরেটার গুলো ভিজুয়ালাইজ করতেছি, এবং আস্তে আস্তে এমন হয়ে রেনোস্কোপি কিডনি, একবারে কিডনি, রেনাল পেলভিস এবং রেনাল কেলিক্স এবং সাইনাস গুলো পর্যন্ত আজকাল যে যে ডিভাইস দিয়ে দেখা যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে ইট ইজ অলসো ইনভেস্টিগেশন অ্যাজ ওয়েল এজ ইট ইজ ইউজ ফর থেরাপিউটিক পারপাস। ফ্লেক্সিবল ভেরি ফাইন ক্যাথেটার বেসড এন্ডোস্কোপ দিয়ে, স্কোপ দিয়ে, বিভিন্ন স্কোপ দিয়ে আমরা টোটালি ইউরিনারি ট্র্যাক্টটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে আজকাল। তো দিস অল অ্যাবাউট দ্য ডিফারেন্ট ইনভেস্টিগেশন। হ্যাঁ, এছাড়া আরো কিছু আছে এখানে, যেমন রেনাল এনজিওগ্রাফি করা হচ্ছে, এমআরআই করা হয়, এগুলো এলো সিস্টেম। পেশেন্টের একটা পেশেন্টের ব্লিডিং হচ্ছে, কোনো কারণ চাই কিডনি হেমাচিরি হচ্ছে, আমি কোনো কজ পাচ্ছি না, তাহলে আমি দেখবো অ্যাকচুয়ালি সোর্স অফ ব্লিডিং কোথায়, কিডনি কোন ভেসেলটা ব্লিডিং হচ্ছে, কোন লুপ থেকে ব্লিডিং হচ্ছে, কোন পিরামিড থেকে ব্লিডিং হচ্ছে। সেই ক্ষেত্রে রেনাল এনজিওগ্রাফি করে আমরা দেখতে পারি কোথায়, অথবা অনেক সময় সিটি স্ক্যান কন্ট্যাক্ট হলে আমরা তাদেরকে এমআরআই করতে পারি। These are the different type of investigation for the urogenital system. ঠিক আছে, করলাম। সময় কি আছে এখনো? আছে না? টাইম আছে না? জি স্যার। তাইলে আমি যে এতক্ষণ বললাম আপ টু দিস ডিফারেন্ট সিমটমস অফ ইউরোজেনিটাল সিস্টেম, যদি একটা অ্যামালগেট করে বলছি এখানে, তারপরও ডিফারেন্ট ডিজিজের সম্পর্কে বললাম এখানে তোমাদেরকে, যদিও সবগুলো ডিজিজগুলো কভার করা সম্ভব না একসাথে, আমি অ্যাজ এ ব্রড হেডিং এ বলতেছি এখানে তোমাদের পরীক্ষা রিলেটেড সাম ইনভেস্টিগেশন বললাম। এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা আপ টু দিস? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? স্যার মিকচুরেটিং সিস্টোইউরেথ্রোগ্রাফি এটার মানে কেন করব, ইন্ডিকেশনটা আর ওইটা ইন্টারপ্রিটেশনটা স্যার টেস্টের। হ্যাঁ, মিকচুরেটিং সিস্টোইউরেথ্রোগ্রাফি এটা একটা কন্ট্রাস্ট আছে, তাই না? কন্ট্রাস্ট মিকচুরেটিং। এখন হচ্ছে মিকচুরেটিং মানে কি? মানে হচ্ছে বয়ার দ্য ব্লাডার, তাই তো? হোয়াট ইজ মিকচুরেশন? মিকচুর মানে হচ্ছে উই বয়ার্ড ইউরিন ফ্রম দ্য ব্লাডার। আচ্ছা, এখন ইন সাম কেসেস, ঠিক আছে, সাপোজ এনি উই সাসপেক্টেড এনি অবস্ট্রাকশন ইন দ্য ইউরিন আউটফ্লো, ইনফ্লো না, আমার কথা বুঝাইতে পারছি? জি স্যার। আউটফ্লোতে কোনো অবস্থা আছে আমাকে মনে হচ্ছে, এই যে ইন দ্য ব্লাডার মানে তার আউটফ্লো সমস্যা হচ্ছে, কি আউটফ্লো সমস্যা হচ্ছে। এখন বিভিন্ন এজ গ্রুপে বিভিন্ন আউটফ্লো প্রবলেম হয়, যেমন একদম বলতে পারবা ইউরিন আউটফ্লো প্রবলেম বা আউটফ্লো অবস্ট্রাকশন ইন ডিফারেন্ট এজ গ্রুপ কি কি কমন বলতে পারবা? এনিবডি? ইয়ং এজে স্যার ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে ইনস্ট্রুমেন্টেশনের জন্য, যে কোনো কারণে হতে। হ্যাঁ হ্যাঁ, ও ইয়াং এজে স্ট্রিকচার ইজ কমন, নাম ভেরি গুড। ওল্ড এজে, ওল্ড এজে স্যার বিপিএইচ অর কার্সিনোমা অফ দা প্রস্টেটের জন্য, বিপিএইচ কার্সিনোমা প্রস্টেট হতে পারে, ব্লাডার আউটলেট, ব্লাডার নেক হাইপারটিপি হতে পারে, তাই না? জি স্যার। ঠিক আছে, এসব কেন হতে পারে এখানে। হ্যাঁ, আর কি হতে ওল্ড এজে? আরটা ওল্ড এজে হয় নিউরোজেনিক ব্লাডার, জি স্যার। ডায়াবেটিস নিউরোজেনিক ব্লাডার। খালি সময় রুগী পড়তে প্রস্তাব কষ্ট, সবাই পোস্টে ডিআরই করে পোস্টে বড় পাওয়া যাবে না? 70 বছরের ডিআরিতে পোস্টে কত বড় থাকে? থাকবে না বড়? সো মেনি ইনসিডেন্টস হ্যাপেন। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। অনেক ঘটনা ঘটছে, এরকম আসছে, আমি অনেক রুগী পাইছি। আবার কমনলি আগে পাইতাম, আমরা আগে সার্জারি আমরা ডিল করতাম ইউরোলজি, এখানে যে রুগী সময় নিয়ে আসছে, এরকম তার প্রেসার প্রস্তাব করতে কষ্ট হচ্ছে, এখানে আল্ট্রাসাউন্ড বলছে এখানে পোস্টেড এনলার্জ, ঠিক আছে, 5/5 ডিআরই করে পোস্টে বড় পাওয়া গেছে। তারপর আমরা অনেক সার্জন কি করছে, হ্যাঁ করেছে ইন্টারঅপটি মানে পোস্টেক্টমি করে দিয়েছে, ঠিক আছে, টাট করে দিয়েছে। রুগীর তো প্রস্তাব হয় না, বুঝতে পারছো? ক্যাথেটার খুললেই তার রিটার্ন হচ্ছে এখানে ইউরিন বটল, তার নিউরোজেনিক ব্লাডার। ওই পেশেন্টের অ্যাকচুয়ালি ছিল দ্যাট ওয়াজ দ্য প্রবলেম টু নিউরোজেনিক ব্লাডার, নিউরোপ্যাথি হয়ে তার ব্লাডার ডিসফাংশন আগে থেকে সে বয়েড করবে কিভাবে এখানে?
পুষে অপারেশন করে দিলে সে ভয়েড করতে পারে, ব্লাডারের ফাংশনই নাই, কন্ট্রাকশন হচ্ছে না ব্লাডার। বুঝা গেছে? তাহলে ব্লাডার কন্ট্রাকশন দেওয়ার দরকার না আমার? জি স্যার। তাহলে অনেক তাহলে তুমি বলছো ইয়াং ইজ স্ট্রাকচার, ওল্ড ইজ বলছো একটা পোস্টার রিলেটেড প্রবলেম আর ব্লাডার হাইপারট্রফি, আর তো ইট মে বি ডিউ টু নিউরোজেনিক ব্লাডার। ঠিক আছে, ইয়াং বাচ্চাদের ছোট পেডিয়াট্রিক গ্রুপে কি হয়, চিলড্রেনদের কি হয় কমন? চিলড্রেনদের Irregular bulb. ভেরি গুড, পোস্টিয়েটর বাল্ব, ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। পোস্টিয়েটর বাল্বের ক্রাইটেরিয়া কি বলো দেখি, কেমন প্রেজেন্টেশনটা কেমন হয়? এই বাল্বটা থাকে ওয়ান ওয়ে ফ্ল্যাপ বাল্বের মতো, বুঝছো? বাচ্চা তার প্রস্তাব করতে কান্নাকাটি করে না, আটকায় এখানে, কথা বুঝছো? যখন আমরা এই বাচ্চার পরীক্ষাতে আমরা যেই সব পেশেন্টে এইসব ইউরিনের আউটফ্লোর সিমটম থাকে তাদেরকে আমরা কি পরীক্ষা করি কমনলি? আল্ট্রাসাউন্ড করে দেখি, আল্ট্রাসাউন্ড দেখি যে ব্লাডারে প্রেসার জমে আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু করে কন্ট্রাস্ট কি কন্ট্রাস্ট করি? নিচ থেকে রেক্টোগেট ইউরেথ্রোগ্রাফি। ইউরেথ্রোসিস্টোগ্রাম, একবারে ব্লাডারে চলে গেল। ইউরেথ্রা দিয়ে আমরা এখানে মেটাল দিয়ে এখানে ছোট ক্যাথেটার দিয়ে ডাই পুশ করি, পুরো ইউরেথ্রাটা ফিল দেখা গেল, হ্যাঁ ব্লাডার নেক পোস্টেরিয়র বা ইউরেথ্রা দেখলাম, ব্লাডার নেক দেখলাম, এই ব্লাডারে পুরোটা ফিল হয়ে গেল ডাই দিয়ে। তাহলে এটা কি? রেক্টোগেট ইউরেথ্রোসিস্টোগ্রাফি। ঠিক আছে, বুঝতে পারছো? দেখলাম যে এখানে যদি ইয়াং এই যে স্ট্রাকচার থাকে তাহলে বোঝা যাবে যাওয়ার সময় এখানে আটকাচ্ছে স্ট্রাকচার, বুঝতে পারছো? যে আর খুব স্লোলি যাচ্ছে না এখানে স্ট্রাকচার ইয়াং এজে। ওল্ড এজে পোস্টেড থাকলে বড় পোস্টেড পার্টটা একটু ন্যারো আছে, ব্লাডারে চলে গেছে। ঠিক আছে, বাচ্চাদের যাদের পোস্টেরিয়রতে বাল্ব থাকে সেই বাল্বটা ওয়ান ওয়ে ফ্ল্যাপ বাল্ব, নিচ থেকে যখন পুশ করি তখন দেখা যায় কিছুই রাস্তা ক্লিয়ার পরিষ্কার, বাল্বটা একটা পর্দার মতো খুলে যায়, বুঝতে পারছো? ক্লিয়ার থাকে। কিন্তু যখন সে অ্যাসিডের প্রস্তাব করে তখন বাল্বটা এসে চট করে লেগে যায়। এটা ভেনাস বাল্ব না, ভেইনের বাল্ব না। ভেনাস বাল্ব পড়ছো অ্যানাটমিতে? ভেনাস বাল্ব পড়ছো অ্যানাটমিতে, এই যে ভেরিকোজেনের বাল্বগুলা জি স্যার। কথা শোনা যাচ্ছে? কাপ মধ্যে তাহলে কি বাল্বটা কি যখন মাসল কন্ট্রাক্ট বেন্টে তখন যায় তখন বাল্বটা চট করে ওয়ালের সাথে লেগে থাকে না, বেইনের ওয়ালের সাথে ব্লাড উঠে যায়। ব্লাডটা যখন ব্যাক করে সেপোনোফিনল জাংশন তখন কি করে বাল্বটা নেমে যায়, নেমে ব্লক করে ফেলে। এটা ফ্ল্যাপ বাল্ব বলে। আমি বুঝাইতে পারছি তোমাদেরকে, জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। এখানে পোস্টিরিয়র বাল্বটা মনে করো এই ভেনাস বাল্বের উল্টা, মনে করো ফ্ল্যাপ বাল্ব এরকম। এই ভেনাস বাল্বে যেরকম এই ভেনাস বাল্বের মতোই, উল্টা না, ভেনাস বাল্বের মতোই। যখন নিচ থেকে ডাই পুশ করি তখন পর্দাটা লেগে যাচ্ছে ইয়ের সাথে, কোনো প্যাথোলজি নেই, কন্ট্রাস্টে করে দেখা গেলো কিচ্ছুই নেই, কিন্তু বাচ্চার প্রস্তাব করে তখন এই পর্দাটা চট করে বাল্বটা নেমে যায়, রাস্তা বন্ধ করে দেয়। তাইলে আমি যদি এই কন্ট্রাস্ট করার সময় আমাকে অবশ্যই কন্ট্রাস্ট দেওয়ার পরে তখন আমাকে বলি এটা মিক্সচুরিটিং সিস্টোগ্রাম, যাদেরকে আমরা আইভিও এই যে যাদেরকে আমরা ইলেকট্রোসিস্টোগ্রাম করি একই সাথে বলি তুমি যাও বাবা ডাই পুশ করার পরে এক্সরে নিয়ে বলি যে বাথরুমে যাও, বাথরুমে যে তুমি বয়েড করো, ওই সময় বলি যে ইউ গো জাস্ট বয়েড করো, প্রস্তাব করে একটা ইয়ে দিয়ে ওদেরকে ওই যে ক্যাথেটার বা ইউরিনার দেওয়া হয়, এক্সরে টেবিলে বসে এসে ইউরিনারে প্রস্তাব করার পরে সাথে এক্সরে নেওয়া হয়। তখন দেখা যায় যে না ডাইটা রয়ে গেছে, তখন দেখা যায় যে ব্লাডার দেখা যাচ্ছে এবং ইউরেট্রার একটু পার্ট দেখা যাচ্ছে, এর নিচেটা ক্লিয়ার, কোনো ছবি নাই। তার মানে কি ওই জায়গাতে আটকে আছে। বোঝা গেছে? আমি বুঝাইতে পারছি? জি স্যার। Am I audible? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি এটা বুঝাইতে পারলাম যে কেন তাকে মিক্সচুটিং করব। আমি তো নিচ থেকে ডাই দিলে ওই ডাইয়ের প্রেসারে বাল্বটা ক্লিয়ার হয়ে গেছে, চলে গেছে, কিন্তু বাল্বটা একমাত্র প্রস্তাব করার সময় বাল্বটা বন্ধ হয়ে যায়। সুতরাং আমাকে অবশ্যই মিক্সচুটিং দেখতে হবে। মিক্সচুটিং ফেজ না দেখলে বুঝতে পারবো না বাল্ব আছে কিনা। তাই পোস্টেরিয়র বাল্ব থাকলে অবশ্যই মিক্সচুটিং সিস্টেম করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্ট্রাকচার ইউরেটটা। স্ট্রাকচার খুব শক্ত যদি স্ট্রাকচার না হয়, স্ট্রং মানে ফাইব্রোসিস যদি কম থাকে, ফাইব্রোসিস জাস্ট একটু এডিশন আছে, তখন আমরা নিচ থেকে যখন প্রেসার দিই, when I push the die যখন পুশ তখন প্রেসারে উইথ হাই ফোর্স প্রেসারে দিই, তখন অনেক সময় দেখা যায় এই স্ট্রাকচারটা একটু ডাইলেট হয়ে যায় এবং ডাইটা পাস করে, তখন দেখা যায় খুব ন্যারোয়িং না। কিন্তু রুগী যদি নিচ থেকে তা মিচুয়েট করে ওই সময় অ্যাকচুয়াল ন্যারোয়িং অবস্থাটা বোঝা যাবে।
এই জন্য মিডচেরিন সিস্টেম করি আমরা। এটা বুঝাইতে পারছি? ক্লিয়ার? স্যার বিপিএইচ এ কেন করবো স্যার, বা বিপিএইচ এ করার কোনো অটোনমিক ব্লাডটা যদি তার নিউরোপ্যাথি থাকে, তার নিউরোপ্যাথি আছে এখানে, তার ব্লাডের কন্ট্রাকশন হচ্ছে না এখানে, জি স্যার ব্লাডের পুরো ব্লাডের কোনো কন্ট্রাকশন ফেজই নাই, কাজে করি। তো আজকাল ওটা করা হয় না, আজকাল অনলি বাল্বের জন্য করি, স্টিকচার জন্য করি, বিপির জন্য ওইটা করা হয় না। বিপির জন্য আমরা শুধু ওই ইউরোফ্লোমেট্রি করে ইউরোপে বুঝতে পারি তার ফ্লোটা কেমন আছে বা অন্যান্য প্যারামিটার গুলো দেখি। তাহলে মিডচেরিন সিস্টেম ওই কারণে যে যদি সামটাইমস, ঠিক আছে, এজ বিকজ ডাই পুশিং প্রেসার থেকে কয়টা কাজ, একটা পোস্টিরিয়র বাল্ব, ঠিক আছে, স্ট্রাকচার আবার পাটে, আর হচ্ছে নিউরোজেনিক ব্লাডারের জন্য আমরা অনেক সময় এটা দেখবো এখানে ব্লাডার কন্ট্রাকশনটা আছে কি না এখানে। আজকাল ইউরোডাইনামিক স্টাডি করে বোঝা যায়। একটা কত বলে আরেকটা পরীক্ষা আছে, যদি বাদ পড়ে গেছে, ইউরোডাইনামিক আছে, ইউরোফ্লোমেট্রি, এটা বলতে পারে এনিবডি? ইউরোফ্লোমেট্রি জিনিসটা কি? শব্দটা শুনছো না, টার্মটা শুনছো না? ইউরোফ্লোমেট্রি শুনছো? জি স্যার। হ্যাঁ, কি বলো দেখি, ইউরোফ্লোমেট্রি বলো। ইউরিন ফ্লোটা মেজার করে। ফ্লোটা বলো। হচ্ছে মেজারমেন্ট করা হয় হ্যাঁ, কিভাবে মেজারমেন্ট করা হয়? স্যার, কিভাবে গ্রাফের মাধ্যমে স্যার। গ্রাফ তো বললাম, গ্রাফটা কিভাবে রেকর্ড করে, কোথায় রেকর্ড করে গ্রাফটা? ফ্লোটা কোথায়, রুগী কোথায় ইউরিন করে, ইউরিনটা কি এখানে যখন ইউরিন করে তখন কি ফ্লোটা কিভাবে রেকর্ড? ফ্লোটা স্যার একটা স্পেশাল পেনের মতো একটা জিনিসের মধ্যে একটা ডায়াফ্রাম বলে এখানে। দেয়ার ইজ আ ডিভাইস, ডায়াফ্রাম ওভার, ঠিক আছে, আপনার ডিভাইসে ওর উপরে রুগীটা সেনসিটিভ ডায়াফ্রাম আছে, ask the patient to mediate over this special device, হ্যাঁ, এবং this device record the flow rate, ঠিক আছে, ফ্লো পার সেকেন্ড মিনিট রেকর্ড করতে পারে ইউরোফ্লোমেট্রি। তাইলে যদি তার ফ্লো নরমাল ফ্লোমেট্রি, তার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত হতে পারে, মিনিমাম কত, সেটা আমরা রেকর্ড করে গ্রাফটা করি। যদি আমার গ্রাফের ম্যাক্সিমাম মিনিমাম রেঞ্জের ভিতরে থাকে ওকে, যদি তার রেঞ্জের চেয়ে ভেরিয়েশন হয় তখন বলি ইউরোফ্লোমেট্রি অ্যাবনর্মালিটি। বুঝতে পারছো? ইউরোফ্লোমেট্রি। তাহলে এটা কখন করি ইউরোফ্লোমেট্রি আমরা? অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি তো স্যার বিপিএইচ এ করতে কখন? পারি। বিপিতে তো আমি এতক্ষণ বলি নাই, এখন কখন করবা তুমি? ডিটেনশন নিয়ে হলে করবা ইউরোফ্লোমেট্রি? তোমার ওয়ার্ডে দেখছো বিপিতে রুগী কোন ইউরোফ্লোমেট্রি করা দেখছো? ইউরেথ্রাল স্ট্রাকচার থাকলে। ইউরেটা স্ট্রাকচার, তাহলে তুমি কয়টা বেশি ইউরোফ্লোমেট্রি দেখছো এখানে? অবশ্যই করব, দুইটাই সত্য, দুইটাই আনসার কারেক্ট, বোথ ইউ আর কারেক্ট। ইউরেটা স্ট্রাকচার এন্ড বিপিএইচ রুগীটা সাধারণত করা হয় আর্লি ইনিশিয়াল স্টেজে, যে আমি স্ট্রাকচার আছে, রুগীর হিস্ট্রি নিচ্ছি, রুগী বলতেছে আমার এরকম প্রস্তাবের সমস্যা আছে, ইউ আর ইন ডাউট স্ট্রাকচার হতে পারে, ইট মে বি বিপি। তাহলে প্রথমে আমি অ্যাডভাইস করি যে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমাকে বলবো তুমি যাও ইউরোফ্লোমেট্রি করে নিয়ে আসো। ইউরোফ্লোমেট্রি যদি দেখা যায় হ্যাঁ তার ফ্লো রেটটা মিনিমাম, দেন উই গো ফর আদার ইনভেস্টিগেশন। বুঝতে পারছো? তখন আমি এই যে ইনভেসিভ সিস্টোগ্রাম গুলো করবো, সিস্টোগ্রাম গুলো করবো। আর ইউরোফ্লোমেট্রি দেখেন না, রুগী তো অনেকে বলে এমনি কমন আমার প্রস্তাব করার সমস্যা, রুগী এমনি বলছে আমাদের ডাক্তার সাহেব আমার প্রস্তাব হয় না, প্রস্তাব করতে প্রস্তাব ঠিক মতো ব্যাগে হয় না, হচ্ছে না। সব পেশেন্টকে তুমি সরাসরি আমি কি তার কন্ট্যাক্টে করবো? না, আমাকে আগে শিওর হইতে হবে বাই টেকিং হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। আমি ডিআরই করে দেখলাম, পোস্টে ঠিক আছে, আমি ইউরেটটা পালপেট করে দেখলাম, আমার কাছে স্ট্রিকটা কোনো কিছু মনে হচ্ছে না। অনেক সময় পেনাল পার্টে স্ট্রিকটা বোঝা যায়, কিন্তু মেমব্রেনাস সাইলেন্স, হ্যাঁ, উপরে পার্টে পোস্টিমের স্ট্রাকচারটা আমি পালপেট করে পাওয়া যায় না, বোঝা গেছে? তখন আমি অ্যাডভাইস করে দিতে আপনি ইউরোফ্লোমেট্রি করে নিয়ে আসেন। ইউরোফ্লোমেট্রি করে আসলে যদি ইউরোফ্লোমেট্রি বলে যে হ্যাঁ ইয়েস দেয়ার ইজ, হ্যাঁ, তার ফ্লোটা রেস্ট্রিক্টেড ফ্লো, দেন উই advice for this investigation contact the uretrocystogram. আমি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। হ্যাঁ, এটা ইউরোফ্লোমেট্রি প্রথম দিকে যদি when symptom বলা হয় ফার্স্ট ইউরোফ্লোমেট্রি দেখবো যে there is any obstruction in the flow, then we go for the our expert investigation গুলো বাইগুলো করবো আমরা, আল্ট্রাসাউন্ড বা ইত্যাদি। ঠিক আছে? আল্ট্রাসাউন্ড বলা পোস্টের বড়, রোগী তো পোস্টের জন্য তার ফ্লো সিস্টেম নাও থাকতে পারে। বুঝতে পারছো? আল্ট্রাসাউন্ড বললে পোস্টের বড়, আমি কি দেখতে আসলে পোস্টের বড়, ঠিক আছে, পোস্টের তো বয়স 50 বছর বার হইলে পোস্টের বড় হওয়া শুরু হয়, কিন্তু তার এইটা তা আদৌ ফ্লো ডিস্টার্ব করতেছে কিনা উই অ্যাসেস বাই ইউরোফ্লোমেট্রি। ঠিক আছে, সময় শেষ। ট্রিটমেন্ট নিয়ে আজকের আলোচনা না, আরেকদিন ট্রিটমেন্ট আলোচনা করবো। কোনো কোয়েশ্চেন সব পারে পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে বলো এ পর্যন্ত।
ব্রড হেডিং আমি একটা ব্রড ডিসকাশন করলাম, সবগুলা মিলে ডিসকাশন করলাম। আমি জানি না জিনিসটা তোমাদের পোর্টফুল হইলো কিনা। ইন্ডিভিজুয়াল ডিজিজ একটা ডিজিজ বলে অ্যাজ এ হোল, কারণ রোগী যখন তোমাকে সিমটম নিয়ে আসবে তুমি তো এখান থেকে তোমার ডায়াগনোসিস করতে হবে অ্যাজ এ হোল। এই জন্য আমি অ্যাজ এ হোল একটু ব্রডলি একটু কেসের ডিসকাশন করলাম, সবগুলা ডিজিজ যাতে কভার হয়। কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? এনি মোর কোশ্চেন? ওকে, শেষ করে তোমাদের 9টাতে ক্লাস আছে, তোমার 10 মিনিট তোমাদের অফ নাও, রেস্ট নাও, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ এভরিবডি।